হ্যালো এভরিওয়ান, কী অবস্থা তোমাদের? গত বেশ কয়েকদিন ধরে হচ্ছে এরকমভাবে চ্যানেল থেকে রেগুলার ভিডিও আপলোড দিচ্ছি না, যে কারণে তোমাদের সাথে এরকমভাবে যোগাযোগ মেনটেন হচ্ছে না। তো তোমাদের সাথে যোগাযোগহীন হয়ে পড়ছি অনেকটা। তো তোমরা হচ্ছে গিয়ে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিতে পারো যে তোমাদের পড়াশোনার কী অবস্থা চলতেছে, তারপর হচ্ছে গিয়ে কী কী সমস্যা ফেস করতেছো, বা হচ্ছে গিয়ে কী কী ব্যাপারে তোমরা হচ্ছে গিয়ে ভিডিও পেলে উপকৃত হবা, সেটা হচ্ছে জানাতে পারো। সেই অনুসারে হচ্ছে গিয়ে আমি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দিতে চেষ্টা করব। তো স্বাগতম হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটায়। আজকের হচ্ছে আমাদের এই ক্লাসটি বা হচ্ছে এই ভিডিওটা আসলে হচ্ছে একটা বিনোদনী ভিডিও। এই ক্লাসটা মেনলি হচ্ছে গিয়ে যারা এসএসসি 24 ব্যাচ ছিলা, মানে যারা সদ্য অ্যাডমিশন টেস্ট অনেকে কমপ্লিট করে ফেলছো, বা অনেকেরই হচ্ছে এখন অ্যাডমিশন টেস্ট রানিং, ঠিক আছে, তাদের যে ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন, এসএসসি 24 ব্যাচের যে ঢাকা ইউনিভার্সিটির যে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের ফিজিক্স অংশটুকু হচ্ছে গিয়ে আমি এই ভিডিওতে একই সাথে হচ্ছে গিয়ে সলভ করবো, পাশাপাশি হচ্ছে গিয়ে কোয়েশ্চেনটা হচ্ছে আমরা অ্যানালাইসিসও করবো, ঠিক আছে। তো তোমাদের হচ্ছে গিয়ে যারা পরবর্তী সময় এসএসসি 25 ব্যাচ, 6 ব্যাচ বা তার পরবর্তী সময়ের যে ব্যাচগুলা, তোমরা তো অবশ্যই অ্যাডমিশন টেস্টে বসবা। তো তুমি যে কোনো জায়গায় তোমার অ্যাডমিশন টেস্টে ভালো করার জন্য তোমার দুইটা ব্যাপার খুব বেশি জরুরি। একটা হচ্ছে গিয়ে সেই ইউনিভার্সিটির প্রিপারেশন, স্পেসিফিক প্রিপারেশন, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে তোমার কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া থাকা। তো আমি হচ্ছে গিয়ে যদি বলি, ঢাকা ইউনিভার্সিটি অনেকের জন্যই হচ্ছে গিয়ে একটা মানে স্বপ্নের মতো জায়গা। তো তোমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সম্পর্কে একদম ক্লিয়ার কনসেপ্ট এবং হচ্ছে ক্লিয়ার আইডিয়া থাকা উচিত। তো সেই ধারাবাহিকতায় বা হচ্ছে সেই ব্যাপারটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করার জন্যই মেনলি হচ্ছে এসএসসি 24 ব্যাচের যে কোয়েশ্চেনটা, জাস্ট ফিজিক্স অংশটুকু আমি এই ভিডিওতে একই সাথে সলভ করে দেবো এবং হচ্ছে গিয়ে অ্যানালাইসিস করে দেবো, ঠিক আছে। তো তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেতে পারো আমাদের চ্যানেলের সাথে, পাশাপাশি আমাদের চ্যানেলটি শেয়ার করে দিতে পারো তোমার ফ্রেন্ড সার্কেলদের সাথেও, যাতে তারাও যেন তোমার পাশাপাশি আমাদের চ্যানেলের ভিডিওগুলো রেগুলার পেতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের যদি এই কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করতে চাই, তাহলে আগে অবশ্যই কোয়েশ্চেনগুলো দেখতে হবে, ঠিক আছে। তো আমরা চলো আগে সলভ করে ফেলি, সবগুলো কোয়েশ্চেন এক পলক দেখে ফেলি। দেখার পর তারপরে হচ্ছে কি আমরা কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করবো যে কেমন টাইপের কোয়েশ্চেন আসছে, ধারাবাহিকতা ব্রেক হয়েছে, মানে প্রিভিয়াস ইয়ারে যে প্যাটার্নের কোয়েশ্চেন এসে থাকে সেটা কি হচ্ছে ব্রেক হয়েছে, নাকি হচ্ছে গিয়ে সিমিলার প্যাটার্নের কোয়েশ্চেনই আসছে, সেটা হচ্ছে কি আমরা কোয়েশ্চেনগুলো সলভ করার পর আসলে হচ্ছে গিয়ে কি অ্যানালাইসিসটা করতে পারবো, ঠিক আছে। তাহলে তো আমি তোমাদের জন্য এখানে যে কোয়েশ্চেনগুলো একদম হচ্ছে গিয়ে যেরকমভাবে ছিল সেখান থেকে জাস্ট তুলে নিয়ে আসছি, অনেকটা কেটে নিয়ে আসছি বলতে পারো, মানে কোনো টাইপ করাই নেই এখানে। কারণ আমি হচ্ছে এখানে তোমাদের যে ব্যাপারটা হচ্ছে কি ফিল করাতে চাচ্ছি, সেটা কোয়েশ্চেনটা যেরকমভাবে ছিল তোমরা সেরকমভাবেই আর কি ফেস করো, ঠিক আছে। টাইপ করলে দেখা যেত হচ্ছে কি অন্যরকম লাগতে পারতো, বা হচ্ছে কি একদম যে একটা মানে ফর্মাল একটা বাইব, এটা হয়তো ওইরকম আসতো না। তো আমরা হচ্ছে ধরো এখানে কোয়েশ্চেনটা আর কি সলভ করতেছি, ওকে। সো এই ব্যাপারটা হচ্ছে কনসিডার করিও, এটা ইচ্ছা করি আসলে করা তোমাদের জন্য আর কি। তো তোমাকে দেখো প্রথম কোয়েশ্চেনটা কি বলছে, যে নিচের কোনটি এ থেকে ই পর্যন্ত একটি দোলকের ববের ত্বরণ সবচেয়ে ভালো মতো চিত্রায়িত করে, যেটা হচ্ছে আমরা পর্যায়ভিত্তিক গতিতে পড়ছি, ঠিক আছে, যে আমরা হচ্ছে একটা সরল দোলক বা হচ্ছে সরল স্পন্দন গতির যে অংশটুকু, ঠিক আছে। তো যদি এরকমভাবে হচ্ছে কি একটা বস্তুকে আমি একটা পয়েন্ট থেকে ঝুলিয়ে, ঠিক আছে, একটা পয়েন্ট থেকে যেটাকে আমরা সরল দোলক বলছিলাম, যে এরকমভাবে এই পয়েন্ট থেকে যদি এরকমভাবে ঝুলিয়ে তাকে একটু টেনে ছেড়ে দিই, তাহলে সে হচ্ছে গিয়ে আসলে একটা সরল স্পন্দন গতি সৃষ্টি করবে, ঠিক আছে। তো এই যে এরকমভাবে আসলে হচ্ছে দুলকাবে উভয় পাশে। তো এটা এই পথে দুলকেলেও যদিও এটা হচ্ছে একটা কমপ্লিট বৃত্ত কভার করতেছে না, বা একটা হচ্ছে কমপ্লিট বৃত্ত তৈরি করতেছে না, কিন্তু এতটুকু অংশ যদি হচ্ছে আমি ভালো করে পর্যবেক্ষণ করি, বা আমরা ভালো করে পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখবো এটা আসলে হচ্ছে গিয়ে একটা বৃত্তাকার পথে আসলে, মানে একটা কমপ্লিট বৃত্ত হইতো সে যদি ঘোরার সুযোগ পাইতো। ফুল ঘুরতেছে না, তো সে যেন কমপ্লিট বৃত্ত হচ্ছে না, কিন্তু এতটুকু যে দৈর্ঘ্য, এতটুকু অংশ আসলে হচ্ছে কি একটা বৃত্তাকার পথ। তাহলে বৃত্তাকার পথে যখন একটা বস্তু ঘুরতে থাকে, ঠিক আছে, বা হচ্ছে চলতে থাকে, তখন তার কিন্তু অবশ্যই একটা কেন্দ্রমুখী ত্বরণ থাকে। আমরা কেন্দ্রমুখী ত্বরণের দিকে কেন যাচ্ছি বা ওই দিকে কেন যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এখানে বলছে যে ববের ত্বরণ, ঠিক আছে, গোলকের যে ববের ত্বরণ, এটা সবচেয়ে ভালোভাবে চিত্রায়িত করে ওই ফিগারটা হচ্ছে আমাকে এখানে ফাইন্ড আউট করতে বলছে। তাহলে অবশ্যই হচ্ছে আমার ত্বরণ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্টটা জানা থাকা লাগবে। তাহলে খেয়াল করো, আমি যদি কোনো একটা পয়েন্ট চিন্তা করি, ধরো এখানে একটা পয়েন্ট বা এখানে একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট যদি আমি হচ্ছে গিয়ে এরকমভাবে চিত্রায়িত করে তার ত্বরণটা বের করতে চাই, তাহলে অবশ্যই এখানে আমাদের দুইটা ত্বরণ কার্যকর। একটা ত্বরণ হচ্ছে গিয়ে আমাদের কেন্দ্রমুখী ত্বরণ, যেটা আসলে এই কেন্দ্রের দিয়ে কাজ করতেছে, ঠিক আছে, এরকম একটা কেন্দ্রমুখী ত্বরণ, ঠিক আছে। ধরো এটাকে হচ্ছে আমরা একটু কালার করে ফেলি, হ্যাঁ, ধরো কেন্দ্রের দিকে একটা ত্বরণ কাজ করে, এটা হচ্ছে তোমার কেন্দ্রমুখী ত্বরণ। এই কেন্দ্রমুখী ত্বরণটা যেটা, এটা হচ্ছে তোমার বি স্কোয়ার বাই আর, ঠিক আছে, বি স্কোয়ার বাই আর কেন্দ্রমুখী ত্বরণ। এটা তোমরা নিউটনিয়ান বলবিদ্যায়ও পড়েছো, গতিবিদ্যায়ও পড়ার কথা, ওকে। যাই হোক, আর একটা হচ্ছে কি আমাদের যে সরল স্পন্দন গতি সৃষ্টি হওয়ার মেইন শর্তটাই কি, যে তার সাম্যবিন্দু বা হচ্ছে গিয়ে তার
তার যে সাম্যবিন্দু যেটাকে আমরা সাম্য অবস্থা বলি, ঠিক আছে, এই দুলকটা যদি আমি হচ্ছে গিয়ে কি জাস্ট যে অবস্থায় রেখে দিলে সে স্থির থাকবে, যেটা হচ্ছে একদম সোজা অবস্থাটা বা এই অবস্থাটাকে আমরা সাম্যবিন্দু বলতে পারি। এই কেন্দ্র অভিমুখী কিন্তু একটা ত্বরণ থাকে, আমাদের সরল স্পন্দন গতি সৃষ্টি হওয়ার সত্যটাই হচ্ছে এরকম যে তোমার ত্বরণের যে মানটা এটা হচ্ছে তোমার সরণের সমানুপাতিক এবং হচ্ছে কি বিপরীতমুখী। এই সাম্যবিন্দু থেকে সরণটা যত বেশি হবে আমার ত্বরণের মানটাও তত বেশি হবে। সো হচ্ছে কি আমি যদি বলি তার হচ্ছে গিয়ে কি কেন্দ্রের দিকে একটা ত্বরণ, যেটাকে হচ্ছে কি আমরা এখানে যদি চিত্রায়িত করি তাহলে আমরা বলবো হচ্ছে এরকম স্পর্শক বরাবর কাজ করে, ঠিক আছে, মানে একদম হচ্ছে বৃত্তাকার যে পথটা এই পথের স্পর্শক বরাবর কাজ করে। তাহলে একটা কণার উপর এরকমভাবে হচ্ছে গিয়ে কি যদি একটা সরল দোলক চিন্তা করি তাহলে এই কণাটার উপর এট এ টাইম হচ্ছে তোমার দুইটা ত্বরণ কাজ করে। এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, যেটা হচ্ছে আসলে কেন্দ্রের দিকে, একটা হচ্ছে তোমার এই যে এই পাশ বরাবর যেটা হচ্ছে বৃত্তাকার পথ, যেটা এই পথের স্পর্শক বরাবর। তো এই দুইটা ত্বরণের সমন্বয়ে আমরা হচ্ছে লব্ধি ত্বরণটা পাই, যেহেতু আসলে কি আমাদের এখানে একটা ধরো এখানে কোনো একটা এই ডিরেকশনে কোথাও একটা পাবো, ঠিক আছে, এই দুইটার মানের বেসিসে আমরা হচ্ছে একটা ত্বরণ পাবো, যেটাকে হচ্ছে আমরা লব্ধি ত্বরণ বলবো। যেহেতু ত্বরণ একটা ভেক্টর রাশি, তাহলে অবশ্যই কিন্তু হচ্ছে এখানে লব্ধি ত্বরণটা আমাদের কাউন্ট করতে হবে, ঠিক আছে। তো এখন আমাদের যদি ফিগারগুলোতে যাওয়ার আগে, যেহেতু তোমাকে জাস্ট কয়টা পয়েন্ট এখানে তোমাকে ফাইন্ড আউট করে দিচ্ছে, একটা হচ্ছে লাস্ট পয়েন্ট, এটাও লাস্ট পয়েন্ট, এটা হচ্ছে মিডিল পয়েন্ট, আর এটা হচ্ছে মাঝের কোনো একটা পয়েন্ট। তো এই পয়েন্টগুলোতে হচ্ছে ত্বরণের ডিরেকশনটা বা কেমন হবে সেটাই তোমাকে অ্যাকচুয়ালি বের করতে বলছে। তাহলে দেখো আমাদের হচ্ছে কি কেন্দ্রমুখী যে ত্বরণটা ছিল, কেন্দ্রমুখী ত্বরণের সূত্রটা ছিল হচ্ছে b²/r। তো লাস্ট যে পয়েন্ট, এই লাস্ট পয়েন্টে এসে কিন্তু হচ্ছে কণাটা মানে খুব অল্প সময়ের জন্য কিন্তু বা মুহূর্তের জন্য হলেও সে স্থির হবে। তো যদি স্থির হয় তাহলে এই বেগের মান কত? এই বেগের মান হচ্ছে তোমার 0, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এই লাস্ট পয়েন্টে আসলে তোমার কেন্দ্রমুখী ত্বরণের মানটা 0, মানে লাস্ট পয়েন্টে তোমার কেন্দ্রমুখী ত্বরণটা থাকে না, তার মানে এটাকে হচ্ছে আমরা মুছে দিতে পারি, ঠিক আছে, দেখানোর জন্য বা তোমাদের বোঝানোর জন্য জাস্ট এটা ড্র করছিলাম। তাহলে এই লাস্ট পয়েন্টে শুধুমাত্র কোন ত্বরণটা থাকবে? শুধুমাত্র এই যে এই দিকের ত্বরণটা থাকবে, যেটা আমরা এখানে ড্র করছি, মানে এই ত্বরণটা থাকবে, ঠিক আছে। তার মানে লব্ধিটা আমাদের আর এখানে এরকমভাবে দেখাতে হবে না, জাস্ট একটা ত্বরণই আছে এখানে, জাস্ট এই যে এই ত্বরণটা এখানে আছে। তো তুমি যদি এই পয়েন্টে চলে আসো, ঠিক আছে, এই পয়েন্টে চলে আসো, তাহলে এই পয়েন্টে আসলে কিন্তু সে কোথায় আছে? তার সাম্যবিন্দুতে আছে। তাহলে সাম্যবিন্দুতে যদি থাকে তাহলে তার ওই যে ত্বরণটা, যেটাকে আমরা সরল স্পন্দন গতির জন্য মেইন শর্ত ছিল, তার ত্বরণটা হচ্ছে সরণের সমানুপাতিক এবং হচ্ছে কি বিপরীতমুখী। তো যেহেতু এখানে সরণ 0, সে সাম্যবিন্দুতে আছে, তাহলে তার সরণ হচ্ছে 0। তাহলে এই পয়েন্টে কিন্তু তার হচ্ছে ওই ত্বরণটা থাকবে না, সরল স্পন্দন গতির জন্য যে ত্বরণটা, সেই ত্বরণটা থাকবে না। এখানে শুধুমাত্র কি থাকবে? এখানে শুধুমাত্র তার কেন্দ্রমুখী ত্বরণ থাকবে। তার মানে কেন্দ্রমুখী ত্বরণটা কোন দিকে? এই যে উপরের দিকে, কেন্দ্র বরাবর, ঠিক আছে। তো আমরা যদি এখন হচ্ছে গিয়ে কি এই অপশন অনুসারে বা আমরা যে হচ্ছে গিয়ে কি ব্যাপারটা এখান থেকে বুঝতে পারলাম, যে কনসেপ্টটা শিখলাম, এটা যদি এখানে প্রয়োগ করি তাহলে আমরা দেখব সাম্যবিন্দুতে উপরের দিকে লাস্ট পয়েন্টে হচ্ছে গিয়ে যে স্পর্শক বরাবর, আর অন্য যে কোনো পয়েন্ট, মিডিলে যে কোনো পয়েন্ট তুমি চিন্তা যদি করো, তাহলে এখানে হচ্ছে তার এই দিকেও একটা ভ্যালু থাকবে, এই দিকেও একটা ভ্যালু থাকবে। তাহলে দুইটার লব্ধিটা হচ্ছে এই যে এই মাঝামাঝি কোনো একটা অংশে হবে। তো আমরা দেখি কোনটা সব থেকে হচ্ছে গিয়ে মানে এটাকে জাস্টিফাই করে এটার সাথে হচ্ছে আমরা মিলাতে পারি। তাহলে চলো আমরা অপশনগুলো দেখি। তাহলে এই সর্বশেষ পয়েন্টে তুমি জাস্ট দুইটা পয়েন্ট মিলালেই হবে, মাঝের পয়েন্ট আর ওইরকমভাবে খুঁজতে হবে না। আগে আমরা এইগুলো ফাইন্ড আউট করতে চেষ্টা করি। তাহলে দেখো আমরা প্রথম যে অপশনটা, সেই অপশনটাতে আমরা দেখতেছি যে হচ্ছে কি এই যে প্রথম পয়েন্টে এই যে এখানে তোমার বাহিরের দিকে, এটা তো বাহিরের দিকে হওয়া উচিত না, তার মানে এটা বাদ। এটা কি সাম্যবিন্দুতে কোথায় আছে? এই পাশে আছে, তাহলে এটা হওয়ার কোনো হচ্ছে সুযোগ নেই, এটাও বাদ। আমরা যদি এই 3 নম্বর অপশনে আসি তাহলে আমরা দেখি এই যে এই পয়েন্টটা কিন্তু উপরের দিকে আছে, মানে সাম্য অবস্থায় যে ত্বরণটা, এই ত্বরণটা আসলে হচ্ছে কেন্দ্র বিমুখী বরাবরই আছে, তার মানে এটা হচ্ছে আমার হতে পারে। তো আমরা হবে কিনা এটা যেন আমরা হচ্ছে গিয়ে 4 নম্বর অপশনটা হচ্ছে টেস্ট করে ফেলবো, অথবা হচ্ছে যে আমাদের এই প্রান্তে যে ত্বরণটা হবে সেটা একটু চেক করে দেখি যে এই প্রান্তেরটাও ঠিক আছে কিনা। তাহলে আমাদের প্রান্তের হিসাবে এখানে ত্বরণটা হওয়া উচিত যে এই এই দিক বরাবর, মানে স্পর্শক বরাবর। তাহলে এখানে আমরা কিন্তু এটা হচ্ছে গিয়ে ঠিকই দেখতেছি, তার মানে এটাও সঠিক, এটাও সঠিক, মানে হচ্ছে এখানে যতগুলো হচ্ছে আমরা পয়েন্ট দেখতেছি সবগুলোই সঠিক। তো এটার সাথে আমরা একটু মিলাতে চেষ্টা করি, তাহলে আমাদের মাঝেরগুলো চেক করতে হবে না। তাহলে এই পয়েন্টটা তুমি দেখো, এই পয়েন্টটা কিন্তু এই যে এটা ভুল, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ভুল, তার মানে এটা হওয়ার কোনো চান্স নেই। তার মানে আমাদের একমাত্র অপশন হচ্ছে গিয়ে সি, যেটা এটা হচ্ছে আমাদের সঠিক, ঠিক আছে। মানে এরকমভাবে তুমি জাস্ট সময়টাকে একটু হচ্ছে সেভ করে ফেলো, অথবা তুমি এটাও করতে পারতা যে আমাদের এই পয়েন্টে আসলে হচ্ছে কি, তো আমরা অলরেডি জেনে গেছিলাম যে এই পয়েন্টে হচ্ছে কি তোমার ত্বরণটা হবে, মানে হচ্ছে টোটাল যে লব্ধি ত্বরণটা এটা হচ্ছে এই দিকের কোনো একটা দিক বরাবর হবে। তো এটা কিন্তু হচ্ছে গিয়ে সেম জিনিসই হচ্ছে মিন করতেছে বা সেমভাবে হচ্ছে চিত্রায়িত করা আছে, তার মানে এখানে আমাদের সঠিক হচ্ছে গিয়ে সি, ঠিক আছে। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনে বলছে একটি পোস্ট অফিস বক্সের চতুর্থ বাহুতে, ঠিক আছে, এস ইকুয়াল 1 মিটার দৈর্ঘ্য, ঠিক আছে, দীর্ঘ হবে অথবা দৈর্ঘ্য যেটাই বলো, 1 মিটার দৈর্ঘ্য এবং এত প্রস্থচ্ছেদের, হ্যাঁ ঠিক আছে দৈর্ঘ্যই হবে, লাস্টের প্রস্থচ্ছেদের ব্যাপারটা যেহেতু একই সাথে বলে দিচ্ছে, দৈর্ঘ্য এবং এত প্রস্থচ্ছেদের একই ধাতুর দুটি তার সমান্তরালে যুক্ত করা হলো। এখন
পি বাহু থেকে, ঠিক আছে, পি বাহু থেকে 1000 ওহম, কিউ বাহু থেকে 10 ওহম এবং আর বাহু থেকে 2000 ওহম রোধের প্লাগ উঠালে গ্যালভানোমিটারের শূন্য বিক্ষেপ দিয়ে তারের উপাদানের আপেক্ষিক রোধ কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে কি এই পোস্ট অফিস বক্সের যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে একদম সেম টু সেম তোমার হুইস্টন ব্রিজের মতো, ঠিক আছে। তাহলে হুইস্টন ব্রিজের সূত্রটা কি ছিল, তোমার পি বাই কিউ সমান হচ্ছে তোমার আর বাই এস, ঠিক আছে। তাহলে যে ভ্যালুগুলো দেয়া আছে এই ভ্যালুগুলো বসিয়ে দিতে পারো এখান থেকেই। তাহলে পি, ঠিক আছে, এসে হচ্ছে তোমার নতুন করে একটা তার লাগানো হয়েছে, পি বাহুতে হচ্ছে 1000, তাহলে তুমি বসিয়ে দাও পি এর ভ্যালু 1000, পি এর ভ্যালু 1000, কিউ যেটা, কিউ হচ্ছে তোমার 10, তাহলে 10 আর সমান হচ্ছে গিয়ে আর, আর এ কত দেয়া আছে, আর বাহু থেকে 2000, ঠিক আছে। তাহলে আর হচ্ছে তোমার 2000, 2000, তুমি ইচ্ছা করলে 3টা জিরো কাটাকাটি করে ফেলো, এখানেই। আর আমাদের হচ্ছে বাকি থাকতেছে তাহলে এস, তাহলে এস এর ভ্যালুটা কিন্তু এখন খুবই হচ্ছে সেন্সিটিভভাবে আমাদের বসাতে হবে, মানে হচ্ছে গিয়ে খুব সতর্কতার সাথে বসাতে হবে। তোমাকে ইনফরমেশনটা ভালো একটু করে দেখো যে 1 মিটার দীর্ঘ, ঠিক আছে, তারের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে গিয়ে 1 মিটার এবং হচ্ছে গিয়ে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত, মানে সরাসরি কিন্তু রোধের ভ্যালুটা দেয়া নেই। তাহলে রোধের ভ্যালুটা আমার এখানে হচ্ছে গিয়ে কি বসাতে হবে এই ইনফরমেশনগুলো ইউজ করে। তো ইনফরমেশনগুলো আমরা কিভাবে ইউজ করবো একটু খেয়াল করো। আমরা জানি যে কোনো একটা তারের যদি দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং আপেক্ষিক রোধ আমাদের দেয়া থাকে, তাহলে ওই তারের যে রুটটা, সেই রুটটা হচ্ছে গিয়ে আর ইকুয়াল রো এল বাই এ। এটা হচ্ছে তোমরা 9 10 সূত্র পড়ছো আর ইন্টারে তো অবশ্যই পড়ছো যে আর ইকুয়াল রো এল বাই এ। তো আমাদের হচ্ছে গিয়ে এই 1 মিটার দীর্ঘ এবং এত প্রস্থচ্ছেদের যে তারের রুটটা, সেই রুটটা হচ্ছে আমাদের এখানে ফাইন্ড আউট করে বসাতে হবে। কিন্তু এখানে ছোট্ট একটা জিনিস, মানে যেটা হয়তো আমরা পরীক্ষার হলে এরকমভাবে খেয়াল করার সুযোগ থাকে না, বা হচ্ছে আমরা হয়তো মানে খুবই দেখো কোয়েশ্চেনগুলো এবার একটু অন্যরকম হয়ে আসছে, মানে একদম টোটাল কিন্তু হচ্ছে গিয়ে ইজি আসে নাই বা একদম আহামরি কঠিন আসছে এরকমও না, মানে ছোটোখাটো কিছু ব্যাপার হচ্ছে যে আমরা ভালো করে খেয়াল না করি তাহলে কিন্তু ভুল অ্যান্সার চলে আসার একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো এখানে ছোট যে কথাটা সেটা হচ্ছে তোমাকে বলছে দুটি তার, ঠিক আছে, দুটি তার 1 মিটার দৈর্ঘ্য এবং এত প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলে দুইটা তার আসলে এখানে যুক্ত করা হয়েছে, দুটি তার। কিভাবে যুক্ত করা হয়েছে, সমান্তরালে। তাহলে সমান্তরালে যদি যুক্ত করা হয়, আমি যদি বলি এস যে বাহুটা, এই বাহুতে তোমার হচ্ছে দুইটা তার যুক্ত করা হয়েছে, এই যে এরকম আর কি, ধরো এটা একটা তার, এটা হচ্ছে আরেকটা তার, দুটি তার যুক্ত করা হয়েছে। ওকে, একটু খেয়াল করো, দুটি তার যুক্ত করা হয়েছে। ওকে, তো এইটার দুই প্রান্তে আমাদের হচ্ছে কি এস যে বাহুটা, এটা হচ্ছে ধরো এস বাহু, এরকমভাবে যুক্ত করা হয়েছে। তাহলে আমি যদি বলি এই এস এর দুই প্রান্তে টোটাল রুট তাহলে কত হয়েছে, টোটাল রুট হচ্ছে দুইটা রুট যেহেতু তোমার সমান্তরালে যুক্ত আছে এবং একই মানের রুট, কিন্তু যেহেতু তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য সেম টু সেম, ঠিক আছে, আপেক্ষিক রুটও সেম, তাহলে অবশ্যই আমাদের যে হচ্ছে কি এখানে সমান্তরালে যুক্ত থাকার ফলে যে তুল্য রুটটা হবে, সেই তুল্য রুটটা হবে জাস্ট কি হবে বলো তো, তুল্য রুটটা হবে তোমার ওই আর বাই টু, মানে হচ্ছে সমমানের যদি n সংখ্যক রুট তোমার সমান্তরালে যুক্ত থাকে তাহলে হচ্ছে তোমার তুল্য রুট হচ্ছে আর বাই তোমার ওই সমমানের রুটটাকে ধরো হচ্ছে আর, আর যতগুলো হচ্ছে যুক্ত করা হয়েছে আর বাই টু। তাহলে আমাদের এখানে হচ্ছে কি তোমার তুল্য রুট যেটা সেটা হচ্ছে আর বাই টু হবে আর কি, ঠিক আছে। তো আমরা ফাইনালি হচ্ছে আর বাই টু বসাবো। তাহলে এখানে আমাদের আর এর ভ্যালুটা কত আমরা পাচ্ছি, রো এল বাই এ। তো আমাদের এস পয়েন্টে কিন্তু এটা আমরা এস যে বাহুটা বলছি, এস বাহুতে আমাদের হচ্ছে তুল্য রুটটা, এটা হচ্ছে একটা তারের রুট, ঠিক আছে, মানে এটা হচ্ছে আর এর ভ্যালু। তাহলে মোট যে তুল্য রুটটা মানে এস এর দুই প্রান্তের যে তুল্য রুটটা সেটা হচ্ছে তোমার আর বাই টু, মানে হচ্ছে রো এল বাই টু এ, ঠিক আছে। তো এটা হবে তোমার হচ্ছে কি এস বাহুর রোধ। তো এখন আমরা যদি হচ্ছে এখান থেকে কোন মানটা তোমাকে বের করতে বলছে, বলছে উপাদানের আপেক্ষিক রোধ কত, মানে তোমাকে রো এর ভ্যালুটা বের করতে বলছে। তাহলে তুমি জাস্ট হচ্ছে আর গ্রহণ করে দাও, তাহলে রো এল বাই টু এ সমান হচ্ছে তোমার 10 ইন্টু টু মানে হচ্ছে তোমার 20, তাহলে হচ্ছে তোমার রো কত দাঁড়াচ্ছে একটু খেয়াল করো, রো সমান হচ্ছে তোমার 20 ইন্টু টু এ বাই হচ্ছে তোমার এল, ঠিক আছে। এখন জাস্ট মানগুলো বসিয়ে দাও। এর ভ্যালু হচ্ছে তোমাকে একদম সরাসরি হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যে এককে আমার দরকার আছে সেই এককে দেওয়া আছে, তার মানে একসাথে তুমি যদি বসিয়ে দাও তাহলে 40 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, ঠিক আছে। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 6, তারপর যে নিচে হচ্ছে গিয়ে তোমার এল বলতে হচ্ছে তোমার 1 মিটার দীর্ঘ, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে তোমার তারের 1, তাহলে 40 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। তো আমরা হচ্ছে অলরেডি পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত উত্তর, তো সেটাই হচ্ছে কি আমাদের এখানে আঁকিয়ে ফেলবো, 40 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ওহম মিটার, ঠিক আছে, ওহম মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এককগুলোও কিন্তু একটু খেয়াল রাখতে হবে, অনেক সময় দেখা যায় হচ্ছে কি আমাদের সেম অপশন থাকে দুইটা, মানে রিজিটটা সেমই থাকে, তো এককগুলোতে হচ্ছে আবার ভিন্ন একক দেওয়া থাকে, তো একক খেয়াল করে তারপর আর কি আমাদের আঁকাতে হবে। তো আশা করি এই ব্যাপারটাও বুঝতে পারছো।
তো এই কোয়েশ্চেনটাও দেখো একটু কিন্তু হচ্ছে অন্যরকম ছিল। তারপর তোমাকে কি বলছে যে একটি অনুভূমিক ঘর্ষণহীন তলের উপর একটি কণা প্রাথমিকভাবে স্থির অবস্থায় আছে, শুরুতে আসলে স্থির অবস্থায় ছিল। তো কণাটির উপর একটি ধ্রুব বল, অনুভূমিক বল, যে ধ্রুব বলটা সেটা হচ্ছে অনুভূমিক বল F প্রযুক্ত হচ্ছে। নিচের কোন লেখচিত্রটি কৃতকাজ W বনাম কণাটির দ্রুতি B সঠিকভাবে প্রকাশ করে? তাহলে দেখো এটা কিন্তু জাস্ট কাজ শক্তি উপপাদ্য। তুমি একটা বস্তুর উপর যদি হচ্ছে গিয়ে ধ্রুব বল F দাও, বা যে কোনো বল ধরে হচ্ছে তুমি F দিছো, লব্ধি বল, তো যেহেতু এখানে একটা বলেই, তাহলে এটাকে আমরা লব্ধি বল ধরে নিতে পারি। তাহলে এই লব্ধি বলের ফলে যে সরণটা তোমার হয়, ঠিক আছে, তাহলে আমরা বলবো হচ্ছে এখানে একটা কাজ হয়েছে, মানে তোমার যে কাজের পরিমাণটা, এই কাজের পরিমাণ হচ্ছে Fx, ঠিক আছে। তাহলে এই যে বল দ্বারা যে কাজটা হচ্ছে, এই কাজটা আসলে আবার হচ্ছে তোমার কি গতিশক্তির পরিবর্তনের সমান। কণার যে গতিশক্তির পরিবর্তনটা হয় সেই গতিশক্তির পরিবর্তনের সমান। তারপরে আমরা লিখতে পারি হাফ এম বি ফাইনাল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস হাফ এম বি ইনিশিয়াল স্কোয়ার, হাফ এম বি ইনিশিয়াল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে যেহেতু স্থির অবস্থা ছিল শুরুতে, তাহলে স্থির অবস্থার জন্য তোমার এই ভ্যালুটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে এটা আমাদের আর লিখতে হবে না, ঠিক আছে। এটা জাস্ট আমি তোমাদের জন্য লিখছি, কিন্তু তোমরা হচ্ছে ইচ্ছা করলে একদম এটাকে এখানে আনারই দরকার নেই, এটা হয়ে যাবে তোমার কি জিরো। তো এটা যদি জিরো হয়ে যায় তাহলে আমরা বলতে পারি এফ এক্স সমান হচ্ছে হাফ এম বি স্কোয়ার। তো তোমাকে বলছে কৃতকাজ বনাম কোণাটির বি, তাহলে হচ্ছে আমাদের এই ডাব্লিউ এর সাথে আমরা হচ্ছে কি বি এর একটা সম্পর্ক তৈরি করব। আমাদের এফ দরকার নেই, কারণ হচ্ছে আমাদের কৃতকাজের সাথে বি এর সম্পর্ক বের করতে বলছে, ঠিক আছে। তাহলে ডাব্লিউ সমান হচ্ছে কি হাফ এম বি স্কোয়ার, জাস্ট আমরা লিখে ফেলতে পারি ডাব্লিউ সমান হাফ এম বি স্কোয়ার, ঠিক আছে। যদি একটা বেগ, তাহলে আমরা জাস্ট হাফ এম বি স্কোয়ার লিখলেই হচ্ছে। তো আমরা যখনই হচ্ছে গিয়ে কোনো একটা এরকম গ্রাফটা কেমন হবে, ঠিক আছে, বা গ্রাফটা আমাকে ড্র করতে বলবে, তখন আমাদের মেন যে কনসেপ্টটা ছিল আমাদের চ্যানেলেও তোমাদের গ্রাফের উপর হচ্ছে গিয়ে একটা স্পেশাল ক্লাস আছে, সেটা একটু দেখে নিতে পারো, তোমাদের সব কনফিউশন দূর হয়ে যাবে। যে আমি যদি একটা গ্রাফ ড্র করতে চাই, তাহলে আমরা দেখবো এই গ্রাফের হচ্ছে গিয়ে ওয়াই অক্ষ বরাবর কী আছে এবং এক্স অক্ষ বরাবর কী আছে, ঠিক আছে। ওয়াই অক্ষ বরাবর যারা সেটা আছে সেটাকে হচ্ছে আমরা ওয়াই দ্বারা রিপ্লেস করে দেবো। তাহলে ওয়াই অক্ষ বরাবর কী আছে, সবগুলো গ্রাফ একটু খেয়াল করো, ইমেজ বা ফিগার খেয়াল করো, সবগুলোতেই ওয়াই অক্ষ বরাবর আছে ডাব্লিউ। তাহলে আমাদের এখানে যে হচ্ছে গিয়ে ইকুয়েশনটা, সমীকরণটা আমরা পাইছি, এই সমীকরণের ডাব্লিউটাকে আমরা হচ্ছে রিপ্লেস করে দেবো ওয়াই দ্বারা। আর আমাদের এক্স অক্ষ বরাবর যেটা আছে, এক্স অক্ষ বরাবর কি আছে, বি আছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে গিয়ে কি এই সমীকরণের বি যেটা, বিটাকে আমরা রিপ্লেস করে দিব এক্স দ্বারা, ঠিক আছে। তাহলে আমাদের ফাইনালি দাঁড়াবে এরকম হাফ এম এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে হাফ এম যেটা কণার বর যেহেতু কনস্ট্যান্ট, তাহলে হাফ এম অবশ্যই কি হবে, তোমার কনস্ট্যান্ট হবে, যে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আসলে কি হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে আমাদের থাকবে ওয়াই ইকুয়াল কে এক্স স্কোয়ার। তাহলে এটা কিন্তু সরলরেখার সমীকরণ না। যদি এরকম হয়তো ওয়াই ইকুয়াল কে এক্স বা এম এক্স, তখন সরলরেখার সমীকরণ হয়তো। এই সমীকরণটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে কি সরলরেখার হবে না। আমাদের প্রথম দেখায় হয়তো অনেকেই ভাবতে পারো যে এটা সরলরেখার সমীকরণ, না, এটা সরলরেখার সমীকরণ না। তো এই সমীকরণটা অবশ্যই হবে তোমার কি একটা পরাবৃত্তাকার, ঠিক আছে, একটা পরাবৃত্তাকার সমীকরণ। পরাবৃত্তের সমীকরণ তুমি হচ্ছে কোনিকে পড়ছো, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x বা হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার ইকুয়াল 4ay, ওই টাইপের সমীকরণ আর কি, ঠিক আছে। তাহলে দেখো এখানে হচ্ছে কি আমাদের যদি এরকম থাকে একটার উপর স্কোয়ার এবং একটা স্কোয়ার ছাড়া, তো সেটাকে হচ্ছে আমরা পরাবৃত্তাকার সমীকরণ বলতে পারি। তো এই সমীকরণটা হচ্ছে গিয়ে কার্ভ লাইন হবে, অবশ্যই কার্ভ লাইন হবে, সরলরেখা তো হবেই না। তাহলে দেখো এখানে কিন্তু দুইটা পরাবৃত্ত আছে, ঠিক আছে। আমরা এখানে যদি ভালো করে একটু খেয়াল করি, তাহলে দেখবো এটা হচ্ছে একটা পরাবৃত্ত, এটা কিন্তু এরকম একটা পরাবৃত্ত। তো দুইটাই কিন্তু পরাবৃত্তাকার, মানে এটাকে এই পাশে একটু যদি আমরা হচ্ছে গিয়ে বাড়ায় ফেললাম, তাহলে কিন্তু পরাবৃত্তাকার দেখতে হচ্ছে মনে হচ্ছে। তো অ্যাকচুয়ালি আমাদের কোনটা নেব, শর্টকাট আকারে মাথায় রাখতে পারো, যার উপর স্কোয়ার, যেহেতু আমরা গণিত পড়তেছি না বা হচ্ছে আমাদের ক্লাসের মেইন টপিক মানে গ্রাফও না, এর জন্য আর ডিটেলসে দেখাচ্ছি না। তুমি আমাদের ক্লাসের যে হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলের একটা ক্লাস আছে, সেই ক্লাসটা হচ্ছে তুমি দেখে নিতে পারো, আরও হচ্ছে গিয়ে টোটাল বা হচ্ছে গিয়ে একদম কমপ্লিট কনসেপ্টের জন্য, ঠিক আছে। তাহলে আমাদের কার উপর স্কোয়ার আছে, শর্টকাট আকারে শিখে রাখো, যার উপর স্কোয়ার রেখাটা তার থেকে দূরে সরে যায় খুব দ্রুত, র্যাপিডলি, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এখানে এক্স এর উপর স্কোয়ার আছে, কার উপর স্কোয়ারটা এখানে এক্স এর উপর স্কোয়ার, তাহলে আমাদের এই যে গ্রাফটা হবে, এই গ্রাফটা এক্স অক্ষ থেকে খুব দ্রুত দূরে সরে যাবে। তাহলে খেয়াল করো আমাদের দুইটা যে পরাবৃত্তাকার ছিল, এই যে এটা একটা পরাবৃত্তাকার, এটা হচ্ছে একটা পরাবৃত্তাকার রেখা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের কোনটা খুব দ্রুত হচ্ছে এক্স অক্ষ থেকে দূরে সরে যাচ্ছে, এটা দিয়ে একটু খেয়াল করলে বুঝতে পারবে এটা খুব দ্রুত সরে যাচ্ছে, এই যে এক্স অক্ষ থেকে কিন্তু খুব দ্রুত সরে যাচ্ছে, আর এটা কিন্তু হচ্ছে ওয়াই অক্ষ থেকে দ্রুত সরে যাচ্ছে। ভালো করে খেয়াল করো, যে এই পয়েন্টটা যদি চিন্তা করো, এই পয়েন্টটা কিন্তু হচ্ছে এক্স অক্ষ থেকে অনেক দূরে সরে গেছে, ওয়াই অক্ষ থেকে খুব বেশি দূরে সরে নেই, মানে হচ্ছে জাস্ট উপরের দিকে আর কি মুভ করতেছে খুব দ্রুত। তাহলে আমাদের এটা হবে তোমার সঠিক, ঠিক আছে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে কি বি হচ্ছে আমাদের এখানে সঠিক অপশন। ওকে, তো এটা কিন্তু ইজি ছিল, এটা আসলে কোনো পেজ বা এরকম কোনো ইস্যু ছিল না, এটা তুমি জাস্ট এক দেখায় পেরে যাওয়ার কথা। তারপর দেখো কি কোয়েশ্চেনটা বলছে, একটি তাপগতীয় সিস্টেমকে দুটি ভিন্ন পথে এ অবস্থা থেকে বি অবস্থায় নেওয়া হলো। এই পথ দুটি পথের এই দুটি পথের তাপ শোষণ এবং হচ্ছে সিস্টেম কর্তৃক কৃত কাজ যথাক্রমে Q1 W1
ঠিক আছে, তাপ শোষণ করছে Q1 এবং Q2, হ্যাঁ সরি, দুইটি পথে হচ্ছে গিয়ে প্রথম পথে হচ্ছে তাপ শোষণ করছে Q1, দ্বিতীয় পথে হচ্ছে তোমার Q2। আর তোমার কাজের যে পরিমাণটা, সেই কাজের পরিমাণটা হচ্ছে W1 এবং হচ্ছে W2। এই প্রক্রিয়ার জন্য কোনটি সঠিক, ঠিক আছে? তাহলে দেখো এটা হচ্ছে কি আমরা কি ধরনের কোশ্চেনটা বা কি ধরনের অপশনগুলো আছে এখানে, এটা থেকে আমরা কিন্তু মানে কোশ্চেন পড়ে মোটামুটি একটা আইডিয়া নিতে পারছি যে আসলে এখানে অ্যাকচুয়ালি কি হইতে পারে। আমরা একটা মানে মিনি মাস্টার ক্লাস, আমাদের পেজের যে হচ্ছে কি মিনি মাস্টার ক্লাস চ্যানেলের, এখানে তুমি হচ্ছে দেখবা তাপগতিবিদ্যার একটা মানে গ্রাফ রিলেটেড কোশ্চেন, মানে শর্ট ক্লাস 40-45 মিনিটের হচ্ছে আমি আপলোড দিছি। এখানে হচ্ছে গিয়ে একটা কথা নোট আকারে লেখা ছিল, বা তোমরা যেখানেই পড়ো সব জায়গায় হচ্ছে তোমাদের এই ব্যাপারটা অবশ্যই খুব ভালো করে শেখানো হয়েছে যে আমাদের কাজ যেটা তাপগতিবিদ্যার গ্রাফের যে কাজটা আসলে হচ্ছে গিয়ে পথের উপর ডিপেন্ড করে, কিন্তু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যেটা, এটা আসলে পথের উপর ডিপেন্ড করে না। মানে তুমি যদি হচ্ছে জাস্ট একটা পয়েন্ট থেকে, গ্রাফের একটা পয়েন্ট থেকে বা হচ্ছে গিয়ে একটা মানে সিস্টেমকে তুমি পরীক্ষা নিরীক্ষার জন্য জাস্ট একটা অবস্থা থেকে অন্য একটা অবস্থায় যাও, ঠিক আছে, পিবিটি যদি চেঞ্জ করো, তাহলে এটা পথের উপর ডিপেন্ড করে না। অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তনটা, এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা তোমার পথের উপর ডিপেন্ড করে না। তুমি যে কয়টা পথেই যাও না কেন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা সেমই থাকে। তাহলে আমরা যদি ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডাব্লিউ এই সূত্রটা চিন্তা করি, তাহলে এই ডিইউ যেটা মানে অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তনটা, এটা পথের উপর ডিপেন্ড করে না, যে কয়টা পথেই হোক না কেন। তাহলে এখানে দুইটা পথের কথা তোমাকে বলছে, এ অবস্থা থেকে বি অবস্থায় নেওয়া হয়েছে, তার মানে আদি অবস্থাটা হচ্ছে এ আর ফাইনাল যে অবস্থাটা সেটা হচ্ছে বি, দুটি পথে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমি যদি দুটি পথের কথা চিন্তা করি, তাহলে প্রথম পথে আসলে হচ্ছে আমাদের ডিইউ যা হবে, এটাকে আমি নাম দিলাম হচ্ছে প্রথম পথের জন্য ডিইউ, দ্বিতীয় পথের জন্য তোমার কি হবে, ডিইউ তাই হবে, ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা সেমই হবে। ওকে, তাহলে আমাদের হচ্ছে গিয়ে দেখো এই অপশনগুলো একটু খেয়াল করো, অপশনগুলোতে হচ্ছে গিয়ে কিউ আর হচ্ছে ডাব্লিউ আছে, মানে হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কিন্তু নেই। তাহলে আমি যদি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বলি, তাহলে DU1 কে আমি লিখতে পারি DQ1 মাইনাস হচ্ছে তোমার DW1, ঠিক আছে, বা এখানে হচ্ছে তোমাকে এটা জাস্ট Q1 Q2 বলে নাম্বারিং করছে, আমাদের DQ দরকার নেই। তাহলে হচ্ছে আমরা বলতে পারি DU1 যেটা, এটা হচ্ছে Q1 মাইনাস হচ্ছে W1, DU1 যেটা, এটাকে আমরা লিখতে পারি Q1 মাইনাস হচ্ছে তোমার W1। কারণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা পথের উপর ডিপেন্ড করতেছে না, সেই জন্য আমি দুইটাকে সমান বলতে পারি। কিন্তু এগুলো কিন্তু পথের উপর ডিপেন্ড করতেছে, Q1 W1 Q2 W2 এগুলো কিন্তু পথের উপর ডিপেন্ড করতেছে। আমি কোন পথে নিচ্ছি সেটার বেসিসে কিন্তু সেগুলো চেঞ্জ হতে পারে, ঠিক আছে। তো দ্বিতীয় পথের জন্য তোমার হচ্ছে কি তোমার Q2 মাইনাস হচ্ছে তোমার W2, ঠিক আছে। তো অপশনগুলো দেখো কোন অপশনটাকে আমরা হচ্ছে মানে কোন অপশনটার সাথে আমরা মিলাতে পারি। তো সরাসরি হচ্ছে কি অপশনটা এরকম নেই, Q1 মাইনাস W1 Q2 মাইনাস W2, হ্যাঁ সরাসরি এটা আমরা পেয়ে গেছি। তাহলে তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সঠিক, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো, দেখো কোথাও আবার ভুল আছে কিনা, কোথাও ভুল করলাম কিনা, না কোথাও ভুল নেই, ঠিক আছে। ওকে, তো তোমরা হচ্ছে কি কনসেপ্টটা বুঝে আবার হচ্ছে একটু রিভাইজ দিতে পারো। তো এটা হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটাও যেটা, এটা খুবই ইজিই ছিল, মানে ওইরকমভাবে হচ্ছে কি তোমার যে কঠিন বা হচ্ছে একদম বক্সের বাহির থেকে আসছে এরকম কিন্তু না, জাস্ট ছোট্ট যে কনসেপ্টটা হয়তো আমাদের লাস্ট বা প্রিভিয়াস ইয়ারের গুলাতে কিন্তু ঠিক হয়তো এতটা মানে জটিল করে দেয় নাই। এই কোয়েশ্চেনটা আসলে জটিল না, মানে তোমার কনসেপ্ট জানা থাকলে, মানে আমাদের খুব ছোট্ট যে কনসেপ্টটা, যে হচ্ছে আমাদের যদি বলি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এটা পথের উপর ডিপেন্ড করে না, যে কোনো পথেই যাই না কেন আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা সেমই হবে, ডিউটা সেম হবে। তো এই ছোট্ট কথাটা জানলেই কিন্তু আমাদের এই কোয়েশ্চেনটা খুব ইজিলি পেরে যাওয়ার কথা। তাহলে চলো আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাই। বলছে নিচের কোন বিবৃতিটি একই। তাহলে দেখো এটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন নাম্বার 5, যেটা হচ্ছে গিয়ে ফিজিক্স সেকেন্ড পেপারের কোয়েশ্চেন নাম্বার চ্যাপ্টার নাম্বার 10, ঠিক আছে, 10-এর কোয়েশ্চেন, বা একই সাথে তুমি আইসিটির কোয়েশ্চেন বলতে পারো। তো ফিজিক্সে মানে প্রিভিয়াস ইয়ারগুলোতে তোমাদের এই অংশটা থেকে খুব বেশি কোয়েশ্চেন চোখে পড়ে নাই, তো আসছে হঠাৎ। তো আইসিটি জানা থাকলে এই কোয়েশ্চেনটা তুমি এমনিতেই পারবা, যে এক্স অর গেটের যে আউটপুটটা, ঠিক আছে, সেই আউটপুটটা হচ্ছে তোমার যদি দুইটা ইনপুট এ এবং বি হয়, তাহলে এ বি বার বা এ বার বি প্লাস হচ্ছে গিয়ে এ বি বার, ঠিক আছে। তো তুমি জাস্ট হচ্ছে এখানে খুব অল্প সময়ে অপশনও টেস্ট করে ফেলতে পারো, অথবা হচ্ছে তুমি যে কাজটা করতে পারো যে মুখস্থ জানা থাকলে তো সেটা করতেই পারো। তো তুমি যদি হচ্ছে সিমিলার টাইপের হচ্ছে গিয়ে ইনপুট নাও, ধরো হচ্ছে এ নিছো 1, বি নিছো হচ্ছে গিয়ে কি 1, মানে সিমিলার টাইপের হচ্ছে গিয়ে তুমি ইনপুট নিচ্ছ, তাহলে দেখো আমি যে মানে সিমিলার যে কোনোই নিই না কেন, দুইটা 1 নিই অথবা দুইটা 0 নিই, তো তুমি দেখো এর মান যদি তুমি হচ্ছে কি 1 বসাও, তাহলে এ বার হয়ে যাবে 0, বি এর মান ধরো 1 আছে। অথবা আমি যদি হচ্ছে কি যে এই পাশেও যদি আমি বসাই, তাহলে 1 বি বার হয়ে যাবে তোমার 0, মানে অ্যাকচুয়ালি আউটপুটটা তোমার কি থাকতেছে 0 থাকতেছে। মানে সিমিলার যদি হচ্ছে তুমি ইনপুট বসাও, দুইটা 1 বসাও অথবা দুইটা 0 বসাও, তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা অংশে তোমার 0 হয়ে যাবে। এখানে তুমি 1 বসাইছো, তো সিমিলার যদি এখানে আবার সেম 1 বসাও, তাহলে এই অংশটা কি হয়ে গেছে 0 হয়ে গেছে।
অথবা তুমি যদি এটাকে 0 বসাতা তাহলে এর মান 0, এটা বার হয়ে কি হয়ে গেছে, মানে পরস্পর বিপরীত হয়ে যেত আর কি। যেহেতু এখানে আমাদের দেখতেছি এ বার বি, তার মানে দুইটা যদি অপশন সেম হয়, ইনপুট যদি তোমার সেম হয়, হ্যাঁ ওকে, দুইটা ইনপুট যদি তোমার সেম হয় তাহলে একটার ভ্যালু অন্যটা হচ্ছে গিয়ে কী করে দিবে, উল্টা করে দিবে, যে কারণে হচ্ছে কি 1 এবং 0 একসাথে পাশাপাশি চলে আসবে এবং হচ্ছে আউটপুটটা তোমার 0 চলে আসবে, যে কারণে এখানে তোমার আউটপুট টোটাল 0 হবে। তো তোমাকে বলছে যে নিম্নের কোন বিবৃতিটি দুইটি ইনপুট বিশিষ্ট XOR গেটের জন্য সত্য, তাহলে উভয় ইনপুট অন হলেই আউটপুট অন হয় না, এটা তাহলে ভুল, কারণ উভয় ইনপুট যদি অন হয় তাহলে আউটপুট হবে তোমার 0, উভয় ইনপুট 0 যদি হয় তাহলে আউটপুট হবে 1, এটা হচ্ছে তোমার ভুল, কারণ এটা সঠিক না, কারণ আমাদের হচ্ছে গিয়ে যদি উভয় ইনপুট সেম হয় তাহলে তোমার আউটপুটটা কিন্তু 0 চলে আসে, ঠিক আছে। তাহলে ইনপুটগুলো ভিন্ন হলে আউটপুট হবে তোমার 1, ঠিক আছে, ইনপুটগুলো যদি তোমার ভিন্ন হয় তাহলে আউটপুট হবে তোমার 1, এটা হচ্ছে তোমার সঠিক, ঠিক আছে। তাহলে ইনপুটগুলো সেম হয়ে গেলে তোমার হচ্ছে কি আউটপুট 0, দুইটা অন হলেও তোমার 0, দুইটা 0 হলেও 0, ইনপুটগুলো ভিন্ন হলে তোমার 0 হবে না, ঠিক আছে। তো যাই হোক, তাহলে চলো, এটাও কিন্তু ইজি কোয়েশনই ছিল তোমাদের আইসিটির জন্য। তাহলে চলো আমরা পরবর্তী কোয়েশনে চলে যাই। তো এই কোয়েশনটা দিয়ে খেয়াল করো, এই কোয়েশনটা হচ্ছে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান থেকে আসা, খুবই কমন একটা কোয়েশন। এটা শুধুমাত্র আমাদের হচ্ছে কলেজের পরীক্ষা না, কলেজের এডমিশন টেস্ট থেকে যে কোনো জায়গায় এই কোয়েশনটা খুব বেশি এসে থাকে। তোমাদের হচ্ছে গিয়ে একাডেমিকে এটা সৃজনশীল আকারে অনেক সময় আসে, ঠিক আছে। তো তোমাকে বলছে কি, দেখো যে একটি প্রোটনের গতিশক্তি এর মোট শক্তির 75%। তো আমাদের কোনো একটা কণার কথা যদি চিন্তা করি, আপেক্ষিক তত্ত্ব অনুসারে তার যে গতিশক্তিটা, সেই গতি শক্তিটা কিন্তু হাফ এম বি স্কোয়ার না, মানে আমরা কাজ শক্তি কমাতে যেরকম পড়ছিলাম যে কণার গতিশক্তি হাফ এম বি স্কোয়ার, ওরকম কিন্তু না। আপেক্ষিক তত্ত্ব অনুসারে যে গতিশক্তিটা সেটাকে আমরা বলি এম মাইনাস এম নট সি স্কোয়ার, এটা হচ্ছে আপেক্ষিক গতিশক্তি। এই গতিশক্তিটা হচ্ছে তোমার কি মোট শক্তির 75%, তার মানে হচ্ছে আমরা বলতে পারি মোট শক্তি যেটা, এটা হচ্ছে এম সি স্কোয়ার এর 75%, মানে হচ্ছে 75/100 লিখে ফেলতে পারো একসাথে, ঠিক আছে। এই আর কি তোমার কাজটা, মোট শক্তি প্রোটনটির, হ্যাঁ ঠিক আছে ওকে। তাহলে আমরা এখান থেকে হচ্ছে গিয়ে সি স্কোয়ার কেটে ফেলতে পারি, সি স্কোয়ার কাটাকাটি করে ফেললে তোমাদের এখানে যে ভ্যালুটা বের করতে বলছে সেটা হচ্ছে বেগের মান। তার মানে আমরা হচ্ছে ধাপে ধাপে এখন বেগের দিকে যাওয়া লাগবে, এখানে কিন্তু এই রাশিতে বা হচ্ছে এই সমীকরণটায় বেগের ভ্যালু নেই, ঠিক আছে, বা কোনো রাশি নেই। তো আমাদের যে কাজটা করতে হবে যে এম যেটা, এই এমটা আসলে হচ্ছে গতিশীল অবস্থায় তার বর, ঠিক আছে, এম নট যেটা এটা হচ্ছে স্থির অবস্থার বর, এম যেটা সেটা হচ্ছে গতিশীল অবস্থার বর। তাহলে এমটাকে আমরা রিপ্লেস করে গতিশীল অবস্থার বরে কনভার্ট করব বা হচ্ছে সমীকরণ আকারে প্রকাশ করব। তো চলো আমরা আরেকটা লাইন লিখে ফেলি, তাহলে এম মাইনাস এম নট সমান হচ্ছে তোমার, এই পাশে লিখতে পারো এম ইন্টু, একই লাইন আমরা আবার লিখলাম, এটা না লিখলেও হইতো 100। তো আমাদের যেহেতু হচ্ছে গিয়ে বেগ বের করতে হবে, তো আমরা হচ্ছে এই বরটাকে স্থির বরের মাধ্যমে প্রকাশ করব। তো দুইটাকে দুই পাশে নিয়ে যাই আমরা, যে হচ্ছে কি স্থির বর যেটা, এটাকে আমরা এক পাশে রাখবো, আর হচ্ছে গিয়ে গতিশীল অবস্থার যে বর, সেই বরটাকে হচ্ছে আমরা অন্য পাশে রাখবো। তাহলে আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি, এমটাকে কমন নিয়ে 1 মাইনাস 75/100, আমরা হচ্ছে ধাপে ধাপে বা ধীরে ধীরে করতেছি, 100 সমান হচ্ছে তোমার এম নট, ঠিক আছে, আমরা জাস্ট পক্ষান্তর করলাম। তাহলে এই এম যেটা, এই এমটাকে কিন্তু হচ্ছে এখন তুমি রিপ্লেস করতে পারো, কীভাবে রিপ্লেস করতে পারো, এভাবে রিপ্লেস করতে পারো, যে হচ্ছে কি এম নট বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, আপেক্ষিক তত্ত্ব অনুসারে যে বড় চেঞ্জ হয়, জাস্ট আমরা এটাকে এরকমভাবে রিপ্লেস করলাম। আর এটাকে তুমি কি লিখতে পারো, এটাকে তুমি লিখতে পারো 100 বাই উপরে হচ্ছে তোমার 25, মানে 25/100 সমান হচ্ছে তোমার এম নট। তো যেহেতু আমাদের হচ্ছে গিয়ে বি বের করতে হবে, তো এম নট যেহেতু এখানে সেম জিনিস, আমরা কাটাকাটি করে ফেলতে পারি, আবারও কাটাকাটি করে ফেললাম। তো যেহেতু বেগের মানটা বের করতে হবে, এটাকে আমরা ওই পাশে নিয়ে যাই, চলো। তাহলে একটু খেয়াল করো, খুবই হচ্ছে গিয়ে সিম্পল এবং হচ্ছে গিয়ে খুবই কমন একটা কোয়েশ্চেন। ওকে, তাহলে তুমি এখন কি লিখতে পারো, জাস্ট আমরা এখান থেকে যদি শুরু করি, তাহলে আর গ্রহণ করে দিলে ওইটাকে ওই পাশে নিয়ে নিতে পারি আমরা, মানে হচ্ছে গিয়ে 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, রুট ওভার ছিল, তো যেহেতু বেগের মান আমাদের বের করতে হবে, আমরা হচ্ছে ধরো স্কোয়ার করে দিচ্ছি উভয় পাশে। তাহলে এই পাশে থাকবে হচ্ছে তোমার, একটু কাটাকাটি করে ফেলো, তুমি যদি 5 দ্বারা কাটো তাহলে হচ্ছে 5/20 থাকবে, মানে তোমার 5 স্কোয়ার বাই 20 স্কোয়ার আর কি থাকতেছে, একসাথে আমরা স্কোয়ার করে দিচ্ছি, তাহলে 5 স্কোয়ার বাই 20 স্কোয়ার। তো বেগের মান যেহেতু বের করতে হবে, আমরা চলো এই রাশিগুলোকে এই পাশে নিয়ে আসি, তাহলে তোমার বেগ বাই সি, ঠিক আছে, একসাথে আমরা রুট ওভারও করে দিচ্ছি, সমান হবে তোমার এই পাশে 1 মাইনাস 5 স্কোয়ার বাই 20 স্কোয়ার রুট ওভার, ঠিক আছে। তো এখানে তুমি আরেকটু ছোটো কাজ করতে পারতে ইচ্ছা করলে, আমাদের এই 5 স্কোয়ার 20 স্কোয়ার যেটা, 20 স্কোয়ারটাকে ইচ্ছা করলে আমরা এভাবে লিখতে পারতাম, মানে আমরা যেহেতু এখানে মুখে মুখে অ্যান্সারটা বের করবো, ঠিক আছে, মানে আমরা যতটুকু সরলীকরণ করতে পারি আর কি। ইচ্ছা করলে তুমি ক্যালকুলেটার ইউজ করতে পারো, ঢাকা ইউনিভার্সিটিতে এখন
ক্যালকুলেটারের ব্যাপারটা আমার খেয়াল নিয়ে এরকম শিওর যে হচ্ছে গিয়ে ক্যালকুলেটার ইউজ করা যায় কিনা, যেহেতু রিটেন আনসার অবশ্যই ইউজ করতে পারার কথা, তো তুমি ক্যালকুলেটার ইউজ করতে পারো, আমি জাস্ট আর কি হ্যান্ড ক্যালকুলেশন করতেছি, ঠিক আছে। তাহলে তোমার 20 স্কোয়ারটাকে ইচ্ছা করলে তুমি এরকমভাবে লিখতে পারো, যেহেতু আমরা মুখে মুখে সরলীকরণটা করবো, এটাকে তুমি এরকমভাবে লিখতে পারো, 20 স্কোয়ারকে লিখতে পারো 5 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার, 4 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার আর কি কাটাকাটি চলে যায়, ঠিক আছে। 5 স্কোয়ার আমরা কাটাকাটি করে সংখ্যাটাকে আরেকটু ছোটো করে ফেললাম, ঠিক আছে। তাহলে ফাইনালি আমাদের থাকতেছে এখানে, তুমি যদি 4 স্কোয়ার মানে হচ্ছে তুমি নিচে হচ্ছে গিয়ে 16 বা 4 স্কোয়ার হচ্ছে লসাগু, আর তাহলে উপরে থাকবে 4 স্কোয়ার মাইনাস হচ্ছে কি তোমার 1 মানে হচ্ছে 15, আর সিটা এই পাশে এসে জাস্ট গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পরবর্তী লাইনে তুমি লিখতে পারো এই রুট ওভার আর স্কোয়ার কাটাকাটি করলে নিচের যে 4 এর উপর স্কোয়ারটা আছে সেটা চলে যাবে, উপরে রুট ওভার 15 থাকবে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে রুট ওভার 15/4, দেখো কোনো অপশন মিলতেছে কিনা, রুট ওভার 15/4 ইন্টু সি। তাহলে আমাদের প্রথম যে অপশনটা সেটি হচ্ছে আমরা দেখতেছি সেম, ঠিক আছে, সেম বেরো। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে তোমার বি এর মান। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই এখন। পরবর্তী কোয়েশ্চেনে আমরা এখন চলে যাব। ওকে, তাহলে পরবর্তী কোয়েশ্চেন যেটা বলছে যে একটি অপবর্তন জালর, ঠিক আছে, ব্যবহার করে, এটা হচ্ছে তোমার সেকেন্ড পেপার চ্যাপ্টার নাম্বার 7, ঠিক আছে। একটি পর্দায় আলুর ডোরা পাওয়া যায়, সমস্ত যন্ত্রপাতি উৎসর্গিটিং মানে ফুল যে সিস্টেমটা, এটাও খুবই কমন কোয়েশ্চেন, এটা তোমাদের হচ্ছে একাডেমিকে কলেজে কিন্তু খুব বেশি আসে, ঠিক আছে। অনেক সময় হচ্ছে সৃজনশীল ফরম্যাটে আসে। বলছে 1.33 প্রতি স্বর্ণাঙ্কের একটি তরলে নিমজ্জিত করা হয় পর্দায় গঠিত আলুর ডোরা। তাহলে ডোরার সূত্রটা হচ্ছে আমাদের, এটা তোমাকে বলছে এটা কি ডোরার প্রস্থটা কি বাড়বে নাকি হচ্ছে কমবে, মানে অপরিবর্তিত থাকবে কিনা এরকম ব্যাপারগুলো। তাই ডোরার প্রস্থ যেটা, এটাকে হচ্ছে আমরা ডেল এক্স বলে থাকি বা হচ্ছে কি বিটা দ্বারা প্রকাশ করা হয় অনেক সময়। এটা হচ্ছে তোমার ল্যামডা ডি বাই এ, ঠিক আছে, ল্যামডা ডি বাই 2a, এটা হচ্ছে ডোরার প্রস্থ, আর ডোরার ব্যবধান হচ্ছে তোমার কি এ। তো অ্যাকচুয়ালি এখানে হচ্ছে তোমাকে জাস্ট বলছে ডোরাটা কি প্রশস্ত হবে নাকি হচ্ছে সংকুচিত হয়ে যাবে, এটা বের করলেই হচ্ছে। তাহলে এখানে ডোরার প্রস্থ লিখলাম নাকি হচ্ছে ডোরার ব্যবধান লিখলাম, এটা কোনো ম্যাটার না, মানে ল্যামডা ডি বাই এ জাস্ট হচ্ছে আমাদের কনসিডার করলেই হবে। তো ডি তো এখানে কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, তাহলে ল্যামডা যেটা, এই ল্যামডা ভ্যালুটা চেঞ্জ হবে যখন হচ্ছে আমি মাধ্যম চেঞ্জ করতেছি, তখন কিন্তু তোমার ল্যামডা ভ্যালুটা চেঞ্জ হবে কিসের উপর ভিত্তি করে, তোমার হচ্ছে প্রতি স্বর্ণাঙ্কের উপর ভিত্তি করে। তো আমি যখন এটাকে অটারে নিয়ে যাব, ঠিক আছে, ধরো হচ্ছে অন্য কোনো একটা মাধ্যম, এখানে আমাদের যেটা বুঝতে পারতেছি 1.33, এটা হচ্ছে কি পানির, ঠিক আছে, পানির প্রতি স্বর্ণাঙ্ক। তাহলে আমি যখন অন্য একটা মাধ্যমে বা এখানে যেহেতু বুঝে গেছি আমরা হচ্ছে পানি, তাহলে ইচ্ছা করলে আমরা এখানে ল্যামডার লেজে ল্যামডা অটার বসাই দিতে পারি, মানে উপরে আমি হচ্ছে এখানে ল্যামডার যে তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা হচ্ছে আমাদের বসাতে হবে, ঠিক আছে। তাহলে খেয়াল করো, আমি যদি হচ্ছে এখন এ মাধ্যমের সাপেক্ষে কোনো একটা মাধ্যম, এ ধরো বায়ু মাধ্যম ধরে নিলাম বা শূন্য মাধ্যম, যেটাই চিন্তা করো, এই মাধ্যমের সাপেক্ষে হচ্ছে কি ওয়াটারের যে প্রতি স্বর্ণাঙ্ক, সেই সূত্রটা অ্যাকচুয়ালি কী দাঁড়াচ্ছে তোমার হচ্ছে গিয়ে ল্যামডা এ বাই হচ্ছে তোমার কি ল্যামডা ওয়াটার, ঠিক আছে, ওয়াটার। আর এটার সাথে যদি এখন আমি প্রতি স্বর্ণাঙ্ক যেটা, এটাকে রিলেট করতে চাই, তাহলে প্রতি স্বর্ণাঙ্কের সম্পর্কটা হচ্ছে এরকম, মিউ ওয়াটার বাই হচ্ছে তোমার মিউ এয়ার। তো আমাদের অ্যাকচুয়ালি বসাতে হবে কি, আমাদের অ্যাকচুয়ালি বসাতে হবে যে এখানে উপরে যে ভ্যালুটা, এটা আমার বসাতে হবে ল্যামডাটা, ঠিক আছে, এখানে ল্যামডা বসাতে হবে আমাদের, ল্যামডা ওয়াটার। তাহলে ল্যামডা ভ্যালুটা আমাদের বসাতে হবে। তাহলে ল্যামডা ভ্যালুটা অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে বলো তো, ল্যামডা ভ্যালুটা হচ্ছে আমাদের দাঁড়াচ্ছে ল্যামডা ওয়াটার যেটা, এই ল্যামডা ওয়াটারটা এখন আমাদের হবে ল্যামডা এ বাই, মানে বাতাস মাধ্যম বা শূন্য মাধ্যম, বাতাস মাধ্যম মানে কিন্তু শূন্য মাধ্যম না, আমরা আর কি শুরুর যে মাধ্যমটা এটাকে আর কি বাতাস মাধ্যম চিন্তা করতেছি, ঠিক আছে। তাহলে হচ্ছে কি ল্যামডা এয়ার বাই হচ্ছে তোমার কি মিউ, মানে প্রতি স্বর্ণাঙ্ক, পানির যে প্রতি স্বর্ণাঙ্কটা সেটা। তাহলে পানির যে প্রতি স্বর্ণাঙ্কটা সেটা তো আমরা এখান থেকে দেখতেছি কি একের থেকে বড় ভ্যালু, তাই না ব্যাপারটা। পানির যে প্রতি স্বর্ণাঙ্কটা এখানে কত দেওয়া আছে, 1.33 দেওয়া আছে। তাহলে 1.33 ভ্যালুটা দিয়ে আমি এখানে বসাই, তাহলে আমাদের ল্যামডা ওয়াটার যেটা, এটা অ্যাকচুয়ালি আসলে কি হয়ে যাবে, ছোটো হয়ে যাবে। যে এই ভ্যালুটা কী হয়ে যাবে, ছোটো হয়ে যাবে না, যেহেতু আসলে এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক বা হচ্ছে কি ব্যস্তানুপাতিক আমরা যদি এখানে চিন্তা নাও করি কোনো সমস্যা নেই, বাঘ মিউ ওয়াটার দ্বারা বাঘ, ওয়াটারের ভ্যালুটা যেহেতু হচ্ছে একের থেকে বড়, তার মানে অবশ্যই কি এই ভ্যালুটা ছোটো হবে, ঠিক আছে। তার মানে আমাদের ল্যামডা ওয়াটার যেটা, এই ভ্যালুটা কী হবে, ছোটো হবে। তো এই ডুরার প্রস্থ বা ডুরা ব্যবধান যেটাই বলো না কেন, এটা কিন্তু তোমার ওই ল্যামডার সাথে তোমার সমানুপাতিক সম্পর্ক। যেহেতু ল্যামডা ছোটো হয়ে যাচ্ছে, ঠিক আছে, যেহেতু ল্যামডা ছোটো হয়ে যাচ্ছে, তার মানে আমরা বলতেই পারি যে আসলে হচ্ছে আমাদের এই ডোরার প্রস্থ বা ডোরা ব্যবধান এইটা আসলে ছোটো হবে। তাই এটা যদি ছোটো হয়ে যায়, তার মানে আমরা বলবো আসলে হচ্ছে কি তোমার
ওই যে এটা কাছাকাছি আসে, তোমাকে যেটা বলছে যে নিমজ্জিত করা হলে পদ্মায় গঠিত হওয়া আলুর ডুরাগুলো একটু হচ্ছে সংকুচিত হবে, মানে কাছাকাছি হবে। তো এটাই আসলে জাস্ট হচ্ছে এই সম্পর্কটা। তো এটা তোমার হচ্ছে কি খুবই কমন একটা হচ্ছে কি কোয়েশ্চেন, এটা খুব বেশি আসে তোমার সব পরীক্ষাতেই, তো এটা খুব ভালো করে দেখে ফেলতে পারো। তো তারপর বলছে একটি প্রক্রিয়ায় আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ করা হয়, ঠিক আছে, যেখানে গ্যাস কর্তৃক ত্যাগকৃত তাপ এর উপর কৃতকাজের সমান, ঠিক আছে। তাহলে কৃতকাজের সমান বলছে যে ত্যাগকৃত তাপটা সেটা আসলে তোমার কৃতকাজের সমান। তাহলে যদি এরকম হয় যে আমাদের হচ্ছে কাজের পরিমাণটা তোমার কৃতকাজের সমান, বা তাপ শোষণ বা হচ্ছে নির্গমনের পরিমাণটা কৃতকাজের সমান, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের যে মেইন যে সূত্রটা তুমি যদি এভাবে একটু চিন্তা করো, যে ডিকিউ ইকুয়াল তোমার ডিইউ প্লাস ডিডাব্লিউ। যদি এটা কোয়েশ্চেন পড়ে তুমি বুঝে যাচ্ছ, তারপরে আবার হচ্ছে আমি একটু মার্ক করে দিচ্ছি। তো এটাকে এরকমভাবে লিখতে পারো, ডিউ যেটা এটা অবশ্যই কি জিরো। কেন জিরো? কারণ এই বেলু আর এই বেলু তো সমান বলছে, তোমার কাজের পরিমাণটা হচ্ছে তাপের সমান, বা তাপের যে পরিমাণটা সেটা কাজের সমান, তার মানে অবশ্যই এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যেটা এটা জিরো। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যদি জিরো হয় সেটাকে আমরা বলবো হচ্ছে সমুষ্ণ প্রসেস, সমুষ্ণ প্রক্রিয়া। তাহলে আমরা কোয়েশ্চেন থেকে বুঝতে পারতেছি এখানে যে প্রক্রিয়াটা হয়েছে সেটা হচ্ছে তোমার সমুষ্ণ প্রক্রিয়া। তো তারপর বলছে এর ফলে গ্যাসের আয়তনের কেমন পরিবর্তন হবে। তাহলে আমাদের এখানে সমুষ্ণর যে সূত্রগুলো, মানে যে P1 B1 বাই T1 এর যে সূত্রটা ছিল এটাই আমরা বসাবো, জাস্ট টিটা আমরা এখানে আর লিখবো না, কারণ যেহেতু টি সেম, তাহলে আমরা অ্যাকচুয়ালি লিখবো P1 B1 সমান হচ্ছে তোমার কি P2 B2। তো তোমাকে কি বলছে দেখো, যে গ্যাসের আয়তনের কি পরিবর্তন হবে, ঠিক আছে, বা আয়তনের কি হবে, কি হবে সেটা বলছে, পরিবর্তন কতটুকু হবে এটা ম্যাটার না, কি হবে অ্যাকচুয়ালি বাড়বে নাকি কমবে এরকম আর কি একটা ব্যাপার। তো বলছে চাপ দ্বিগুণ করা হয়েছে, তো চাপ যেহেতু দ্বিগুণ করা হয়েছে তাহলে অবশ্যই আয়তন কি হবে, অর্ধেক হবে। জাস্ট এখানে সূত্রগুলোতে তুমি মান বসাই দিতে পারো, যেখানে যে আমরা হচ্ছে কি লাস্টে যে সমীকরণটা পাইছি এখানে জাস্ট মান বসিয়ে দিবা, P1 এর ভ্যালু বসালা হচ্ছে ধরো P, আর পর হচ্ছে চাপ যেহেতু দ্বিগুণ করা হয়েছে 2P, ঠিক আছে। অথবা আরো ইজি করে চিন্তা করতে পারো যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, বা এভাবেও চিন্তা করতে পারো P আর B দুইটার গুণফল কি কনস্ট্যান্ট, তোমরা যেটা বয়েলের সূত্রে পড়ছো P আর B এর গুণফল হচ্ছে তোমার কি একটা কনস্ট্যান্ট সংখ্যা। তাহলে P যেহেতু দ্বিগুণ করা হয়েছে, P তুমি যদি বাড়াও তাহলে অবশ্যই কি হবে, তোমার ভলিউমটা কমবে, মানে অর্ধেক হবে। তাহলে P দ্বিগুণ করলে তোমার হচ্ছে ভলিউম হবে অর্ধেক। তো মান বসাতেও পারো, অথবা যেটা মুখে মুখে বললাম এটা হচ্ছে তুমি সলভ করতে পারো, ঠিক আছে। তাহলে অর্ধেক হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তারপরে বলছে কি একটি বুলেট সোজা উপরে নিক্ষিপ্ত হওয়ার 10 সেকেন্ড পর তার প্রারম্ভিক বিন্দুতে ফেরত আসে, বুলেটের চূড়ান্ত গতি কত, ঠিক আছে। বুলেটের চূড়ান্ত যে গতিটা সেটা তোমাকে বের করতে বলছে, বায়ুর বাধা হচ্ছে উপেক্ষা করতে বলছে। তাহলে তুমি এখানে যে কাজটা করতে পারো, যে আমাদের 2u/g যেটা 9 10-এ তোমরা এটা পড়ছো, একদম মানে ইন্টারেও তো আছে বলতেছি আর কি, ইন্টারে হয়তো তুমি এই চ্যাপ্টারটা গতিবিদ্যা যে চ্যাপ্টারটা এটা হয়তো ছিল না ফিজিক্সের, তবে মেতে আছে বা 9 10-এ তোমার পড়া আছে, বা অন্যান্য চ্যাপ্টার আমাদের হচ্ছে গিয়ে এটা কাজে লাগে। তো এটা হচ্ছে আমাদের সবারই জানা থাকার কথা, যে একটা বস্তুকে যখন আমি উপরের দিকে নিক্ষিপ্ত করব, ধরো হচ্ছে টি আদিবেগে যদি আমি বস্তুটাকে নিক্ষেপ করি, তাহলে সে আবার হচ্ছে গিয়ে কি মানে ভূমিতে ফেরত আসবে, যেটাকে হচ্ছে আমরা পর্যায়কাল বলি। এই পর্যায়কালের সূত্র হচ্ছে তোমার 2u/g, ঠিক আছে। তো এখানে এই ইউ এর ভ্যালুটাই তোমাকে বের করতে বলছে, তার যে চূড়ান্ত বেগটা, ঠিক আছে, মানে তার যে হচ্ছে সর্বোচ্চ যে বেগটা, এই বেগটাই তোমাকে বের করতে বলছে। যে বুলেটটির চূড়ান্ত গতি কত, চূড়ান্ত গতি বলতে এখান থেকে আমি নিক্ষেপ করছি, সে উপরে উঠছে, উপরে উঠে আবার হচ্ছে নিচে নামছে, তো নিচে নেমে তো হচ্ছে কি অনেকটা বেগ সে হচ্ছে গেইন করবে, এই বেগটা কত বা চূড়ান্ত বেগটা আসলে কত, মানে ইউ এর মানটা। তাহলে টি এর ভ্যালু তুমি জাস্ট হচ্ছে 2 বসায় দাও, যেহেতু 2 সেকেন্ড পর তার সে পূর্বের অবস্থায় ফেরত আসে। 2 সেকেন্ড না 10 সেকেন্ড পর, এখানে বলছে 10 সেকেন্ড পর প্রারম্ভিক বিন্দুতে ফেরত আসে, তাহলে 10 × 9.8 × 9.8 বাই হচ্ছে তোমার 2 সমান এটা হচ্ছে তোমার ইউ এর মান। তাহলে 10 × 9.8 মানে হচ্ছে 98, 98কে 2 দ্বারা ভাগ করে দিলে 49, ঠিক আছে। তাহলে ইউ এর ভ্যালুটা হচ্ছে তোমার 49 মিটার পার সেকেন্ড, তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে দেখো আমাদের এই অপশনটা 49 মিটার পার সেকেন্ড হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, তাহলে তারপরে আমাদের যে কোশ্চেনটা আছে এটা খুবই হচ্ছে গিয়ে ইজি একটা কোশ্চেন। এই কোশ্চেনটা আমাদের বইয়ে হয়তো এরকমভাবে মানে খুব বেশি প্র্যাকটিসের জন্য অ্যাভেলেবল না, কিন্তু এটা কিন্তু খুবই হচ্ছে ইজি একটা কনসেপ্ট, যে তিনটি ভেক্টর এ বি এবং সি, তিনটা ভেক্টর যদি এ ভেক্টর প্লাস বি গুণন বি ভেক্টর প্লাস হচ্ছে সি ভেক্টর সমান যদি 0 হয়, তাহলে এ এবং বি এর সম্ভাব্য মানগুলো তোমাকে বের করতে বলছে। তাহলে হচ্ছে তোমাকে যেহেতু বলছে যে এ ভেক্টর গুণন হচ্ছে এ মানে একটা স্কেলার, এ হচ্ছে এখানে একটা স্কেলার রাশি, বি হচ্ছে একটা স্কেলার রাশি, এটা গুণ করার পর লাস্টে একটা শূন্য ভেক্টর আমরা পাই, মানে হচ্ছে আই এর যে সহগ সেটা 0, জে এর যে সহগ সেটা হচ্ছে তোমার 0, কে এর যে সহগ সেটা হচ্ছে তোমার 0। তাহলে আমরা দেখি এ ভেক্টর যেটা ছিল এটা হচ্ছে 6i মাইনাস হচ্ছে 8j। তো আমি যদি এর সাথে এটা গুণন করি, চলে আমরা একসাথে গুণ করে ফেলি, তাহলে আমরা অ্যাকচুয়ালি পাবো 6ai মাইনাস হচ্ছে 8aj। এটার সাথে আমরা যোগ করব
বি ভেক্টরের সাথে একটা স্কেলার বি গুণন করে, ঠিক আছে? তাহলে বি ভেক্টর ছিল আমাদের হচ্ছে মাইনাস এইটাই, তাহলে আমি যদি বি গুণন করি তাহলে অ্যাকচুয়ালি আমাদের দাঁড়াবে মাইনাস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি মাইনাস সাইনটা সহ এখানে লিখি, প্লাস করব আমরা হচ্ছে গিয়ে মাইনাস 8 বিআই, তারপর হচ্ছে প্লাস 3j, তাহলে আমাদের হচ্ছে যেহেতু বি গুণন করতেছি তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের দাঁড়াবে প্লাস 3bj, ঠিক আছে? আর এর সাথে জাস্ট সরাসরি সি তোমার যোগ হয়ে যাবে, সি এর সাথে আর কোনো স্কেলার বা ভেক্টর এরকম যোগ বা গুণন হবে না। তাহলে আমাদের থাকতেছে 26i প্লাস 19j, তার কোথাও এখানে কে নেই, ঠিক আছে? কোথাও এখানে কে নেই, তাহলে কে এর ব্যাপারটা আসলে আমাদের মাথায় আনতে হবে না। তারপরেও একটু খেয়াল করবে ভালো করে যে কোথাও হচ্ছে অনেক সময় দেখা যায় এই কোয়েশ্চেনগুলোতে যে এখানে হচ্ছে আই কে দিয়ে দিস, ঠিক আছে? মানে হচ্ছে সিকোয়েন্স অনেক সময় ব্রেক করে আর কি। তো এই ব্যাপারটা একটু ভালো করে সতর্কতার সাথে বসাবা, তাহলে আর কি এটা খুব ইজি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে তোমার সমান 0, ঠিক আছে? তো 0 লিখতেও পারো, ইচ্ছা করলে নাও লিখতে পারো। তাহলে হচ্ছে আমাদের 6ai আর হচ্ছে গিয়ে মাইনাস 8bi আর হচ্ছে 26i, ঠিক আছে? তো আমরা ফুল যে অংশটা সেটাকে আমরা ইচ্ছা করলে এরকমভাবে লিখতে পারি, এটাকে তুমি এখানে কমন নিতে পারো, ওকে, বা আইটাকে কমন নিয়ে নাও। তাহলে আইটাকে যদি আমরা কমন নিই তাহলে হচ্ছে তোমার 6a মাইনাস হচ্ছে 8b প্লাস 26, ঠিক আছে? এটা হচ্ছে তোমার আই, মানে এটা হচ্ছে আয়ের সহগটা। ঠিক একইভাবে তুমি যে কমন নিয়ে, যে তুমি যদি কমন নাও, ধরো প্লাস যে আমরা কমন নিছি, প্লাস যে কমন নিছি, তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে কি -8a, আর এই পাশে হচ্ছে আমাদের থাকতেছে 3b প্লাসের 3b প্লাস হচ্ছে তোমার 19 সমান তোমার 0। তার মানে মিন করতেছে যেহেতু এটা একটা শূন্য ভেক্টর, তার মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে আয়ের যে সহগটা, এই যে আয়ের যে সহগটা, এই আয়ের সহগটাও তোমার শূন্য হবে, আর এই পাশে হচ্ছে তোমার যে সহগটা তোমার কি হবে, শূন্য হবে। এটা হচ্ছে তোমার মেইন কনসেপ্টটা। তার মানে আমরা এখানে দুইটা ইকুয়েশন পাই অ্যাকচুয়ালি। তাহলে দুইটা ইকুয়েশনকে তুমি জাস্ট সমাধান করবা, ঠিক আছে? তো সমাধান করলে তুমি হয়তো একটু টাইম বেশি লাগবে, তবে ক্যালকুলেটর যদি থাকে তাহলে ক্যালকুলেটর দিয়ে তো ইজিলি সলভ করে ফেলতে পারো। আমরা এখানে যে কাজটা করবো, আমরা হচ্ছে একটু অপশন টেস্ট করে ফেলবো, তাহলে এটা হচ্ছে গিয়ে বরং আর একটু দ্রুত হবে। তাহলে চলো আমরা দেখি ভ্যালুগুলো বসিয়ে। তো তোমাকে এ এর ভ্যালু হচ্ছে গিয়ে 7, বি এর ভ্যালু হচ্ছে 5। তাহলে এটা যদি আমরা হচ্ছে অপশন টেস্ট করি, তাহলে যে কোনো একটা হচ্ছে গিয়ে তুমি আগে করো, অপশন টেস্ট করলে মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে, বা হচ্ছে গিয়ে মোটামুটি আর কি একটু সময় সেভ হবে আমার আর কি, যেটা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে। তাহলে হচ্ছে কি আমাদের 6a, তাহলে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 7, তাহলে 42 মাইনাস হচ্ছে 8b, মানে সমান 26 মাইনাস 26 করলে হবে, এতটুকু অংশ হচ্ছে -26 হচ্ছে কিনা সেটা আমাদের দেখলেই হবে। তাহলে হচ্ছে বি এর ভ্যালু হচ্ছে 5, তাহলে হচ্ছে এটা তো হচ্ছে না, কারণ -26 যেহেতু প্রথমটা আমার হচ্ছে না, তাহলে দ্বিতীয়টা টেস্ট করার কোনো দরকারই নেই। কেন হচ্ছে না বুঝতে পারছো তো? এর ভ্যালু 7, তাহলে 6 × 7 মানে 42 মানে 42, বি এর ভ্যালু 5, তাহলে 8 × 5, তার মানে এটা তো হচ্ছে 40 হয়ে যাচ্ছে, 42 - 40, তাই তো এটা হচ্ছে না, তো এটা আমাদের আর দরকার নেই। দ্বিতীয়টা একটু খেয়াল করো, এর ভ্যালু হচ্ছে 5, তাহলে হচ্ছে 30, বি এর ভ্যালু কেন অপশন মিলার কোনো সম্ভাবনা কি আছে? 7 8 56, হ্যাঁ ঠিক আছে, এটা হয়ে যেতে পারে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এর ভ্যালু হচ্ছে তোমার 5, এর ভ্যালু 5, তাহলে হচ্ছে 5 6 30, 6 × 5 মানে 30, আর 8 × 7 তার মানে 56, তার মানে আমরা যোগ বিয়োগ করলে পাবো -26 আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আর +26, তার মানে এটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে। তো তারপরে আমরা হচ্ছে শিওর হওয়ার জন্য এই পাশে আবার এটা হচ্ছে একটু চেক করে ফেলবো, যেহেতু একটা হয়ে গেছে তাহলে এটা হয়ে যাওয়ার কথা, তারপর আমরা একটু চেক করে ফেলতে হবে আর কি, কারণ আমাদের আর তো কোনো অপশন না, এটা চেক করার দরকারই নেই, কারণ আমাদের 5 আর 7 দেওয়ার কোনো এখানে অপশনেই নেই, ঠিক আছে? আচ্ছা, প্রথমটাকে সিদ্ধ করতেছে, তাহলে এটাই হচ্ছে তোমার সঠিক অপশন হয়ে যাবে, আর হচ্ছে এটা চেক করতে হবে না। তারপর একটু চেক করে ফেলতে পারো, এর বিল হচ্ছে তোমার 24, না আর হচ্ছে না, ঠিক আছে? 40 3 8 24, তাহলে সঠিক এটাই আমাদের হচ্ছে আমাদের এইখানে যে অপশনটা আমরা হচ্ছে দেখলাম বি, এটা হচ্ছে তোমাদের সঠিক অপশন। তো এটা যদি তোমার কাছে সময় সাপেক্ষ লাগে তাহলে তুমি ইচ্ছা করলে ক্যালকুলেটর ইউজ করতে পারো, অথবা হচ্ছে হাতে হাতে একটু মানে 1 মিনিটে সলভ করে ফেলতে পারো। ওকে, তারপরে কোশ্চেনটা দেখো, বলছে হচ্ছে একটি বর্গক্ষেত্রে দুটি বিপরীত শীর্ষে কিউ চার্জ স্থাপন করা হয়, অপর দুটি শীর্ষে স্মল কিউ পরিমাণ চার্জ স্থাপন করা হয়। কিউ চার্জের যে কোনোটির উপর যদি লব্ধি বৈদ্যুতিক বল 0 হয়, ঠিক আছে, তাহলে কিউ/কিউ এর মান কত? ঠিক আছে, দুটি বিপরীত শীর্ষে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা যদি এরকমভাবে একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে দুটি বিপরীত শীর্ষে হচ্ছে তোমার, এই যে এটাকে আমি হচ্ছে দিলাম ক্যাপিটাল কিউ, এটা হচ্ছে তোমার ক্যাপিটাল কিউ, এটা হচ্ছে তোমার স্মল কিউ, এটা হচ্ছে তোমার স্মল কিউ। ওকে, দুটি বিপরীত শীর্ষে কিউ চার্জ স্থাপন করা হয়, অপর দুটি শীর্ষে হচ্ছে স্মল কিউ। কিউ চার্জের যে কোনোটির উপর লব্ধি বৈদ্যুতিক বল, তাহলে ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে এই চার্জটা,
এই চার্জের উপর তোমার হচ্ছে লব্ধি বলটা কত, বা এই মানে যে কোনো একটার উপর তোমার হচ্ছে নির্ণয় করতে পারলেই হচ্ছে, বা নির্ণয় করলেই হচ্ছে। তাহলে চলো আমরা এটা কীভাবে সলভ করতে পারি। তো আমরা এখানে যে হচ্ছে লব্ধি বলটা অনুভব করবে সেটা হচ্ছে আমরা দেখব। হ্যাঁ, লব্ধি বলটা তোমাকে বলছে শূন্য, তার মানে আসলে লব্ধি বলটা আমাদের নির্ণয় করতে হবে না, তোমাকে বলেছে লব্ধি বলটা হবে শূন্য। ঠিক আছে, যদি শূন্য হয় তার মানে মিন করতেছে কি, যেহেতু আমাদের এই কিউ আর কিউ হচ্ছে সমান, তাহলে এটা যদি প্লাস হয় এটাও প্লাস হবে। ঠিক আছে, তাহলে এই দুইটা প্লাস কি পরস্পর বিকর্ষণ করবে। তো এই সেন্টার থেকে মানে হচ্ছে, বা আমি যদি বলি এই সেন্টার বরাবর এই চার্জটার জন্য এই যে এইদিকে সে একটা আসলে বিকর্ষণ বল অনুভব করবে। তো সে যদি স্থির অবস্থায় থাকতে চায় তাহলে অবশ্যই আমাদের এই কিউ আর এই কিউ এর টানাটানির ফলে এখানে যে হচ্ছে লব্ধি বলটা ক্রিয়েট হবে, এই লব্ধি বলটা এই যে এটা সমান হওয়া লাগবে, তাহলে তো সে কেবল স্থির থাকতে পারবে বা হচ্ছে সাম্য অবস্থায় থাকতে পারবে। তার মানে মিন করতেছে কি, আসলে এই কিউ থেকে এই কিউ এর যে বিকর্ষণ বল, এই বিকর্ষণ বলটা হবে এই দুজনের আকর্ষণ বলের সমান। তাহলে তোমার এইটা যদি পজিটিভ চার্জ হয় এটা অবশ্যই তোমার নেগেটিভ হওয়া লাগবে, এটা অবশ্যই তোমার নেগেটিভ হওয়া লাগবে, কারণ এদিকে তো হচ্ছে আকর্ষণ বল অনুভব করতে হবে, মানে টানতে হবে এগুলাকে, এগুলা দ্বারা টানের সৃষ্টি হওয়া লাগবে আর কি, আকর্ষণ অনুভূত হওয়া লাগবে। ঠিক আছে, তাহলে এটা পজিটিভ হলে এটা হচ্ছে নেগেটিভ, এটাও নেগেটিভ, এটা যদি তোমার নেগেটিভ হয় এটা পজিটিভ, এটা পজিটিভ, মানে এই চার্জগুলো আসলে হচ্ছে তোমার কি বিপরীতধর্মী হবে, এটা থেকে বিপরীতধর্মী হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা জেনে রাখলাম যে বিপরীতধর্মী হবে। ফাইনালি এটাকে আমরা হচ্ছে কীভাবে এক্সপ্রেস করবো এটা হচ্ছে পরের ব্যাপার। ঠিক আছে, জাস্ট আপাতত জেনে রাখো যে বিপরীতধর্মী হবে। তাহলে আমাদের এখানে মেইন থিমটা আসলে কি, বড় ক্ষেত্রের যে বাহুর দৈর্ঘ্য সেটা হয়তো দেয়া থাকার কথা। আচ্ছা, দুটি বিপরীত শীর্ষে চার্জের, আচ্ছা কোনো বাহুর দৈর্ঘ্য দেয়া নেই, তো বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া না থাকে তাহলে আমরা যে কাজটা করবো বাহুর দৈর্ঘ্যটা আমরা এ ধরে নেব। তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে √2a। ঠিক আছে, √2a বড় ক্ষেত্রের যে কর্ণ। তাহলে আমরা বলবো এই দুইটার যে বিকর্ষণ বল, তাহলে এই দুইটার বিকর্ষণ বল কত হবে, কুলম্ব সূত্র অনুসারে তোমার সি, তো কনস্ট্যান্ট এখানে লিখতে হবে না কারণ ওই পাশে কাটাকাটি চলে যাবে। তাহলে তোমার কিউ ইন্টু কিউ মানে কিউ স্কোয়ার বাই √2a² মানে হচ্ছে 2a² অ্যাকচুয়ালি, যেহেতু আমরা স্কোয়ার করে দিব। আর এই পাশে হচ্ছে আমরা বলবো এইটার আর এইটার এই দুইটার আকর্ষণ বল। তো এই লব্ধিটা আসলে হচ্ছে কি 90 ডিগ্রি কোণে কাজ করতেছে, মানে দুইটা বল হচ্ছে 90 ডিগ্রি কোণে কাজ করতেছে, লব্ধিটা একদম হচ্ছে গিয়ে সেন্টার বরাবর বা হচ্ছে কর্ণ বরাবর কাজ করতেছে। তো আমি যদি এই বলটা নির্ণয় করতে পারি, এই বলটা যা হবে এই বলটাও কিন্তু সেমই হবে, মানে হচ্ছে দুইটা বলই সমান, আর দুইটা হচ্ছে 90 ডিগ্রি কোণে কাজ করতেছে, দুইটা বল 90 ডিগ্রি কোণে কাজ করতেছে। তাহলে আমরা শর্টকাট আকারে লিখতে পারি যে দুইটা বল যদি 90 ডিগ্রি কোণে কাজ করে, দুইটা সমমানের বল যদি 90 ডিগ্রি কোণে কাজ করে, তাহলে হচ্ছে তাদের যে হচ্ছে লব্ধিটা হবে সেই লব্ধিটা হবে √2 ইন্টু যে কোনো একটা বলের মান, যেহেতু দুইটাই সেম তার মানে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি সমান বলের মান আর কি, সমান যে বলগুলো দুইটা বলই সমান, তাহলে জাস্ট যে কোনো একটা বল বসালেই হচ্ছে। তাহলে √2 গুণন আমি জাস্ট হচ্ছে এটার আকর্ষণ বলটা কাউন্ট করলেই হচ্ছে। তাহলে এখানে আকর্ষণ বলটা কত হবে তোমার কিউ ইন্টু ক্যাপিটাল কিউ বাই হচ্ছে তোমার স্কোয়ার। তাই তো ব্যাপারটা বলো বুঝতে পারছো কিনা, খুবই কিন্তু সিম্পল, জাস্ট তুমি যদি অল্প সময় নিয়ে করো তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, বা তুমি যদি মানে কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে খুবই অল্প সময় করে ফেলতে পারবা। ওকে, তাহলে আমাদের এখান থেকে একটা কিউ আসলে কাটাকাটি চলে যাবে, একটা কিউ কাটাকাটি করে ফেললাম, তাহলে আমাদের অ্যাকচুয়ালি থাকতেছে কিউ বাই স্মল কিউ। ঠিক আছে, এই কিউটাকে আমরা এই পাশে নিয়ে আসছি যেহেতু অনুপাত বের করতে বলছে, আর এটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে 2√2 হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু একটু আগে যে আমরা বলছিলাম যে চার্জগুলো বিপরীতধর্মী হবে, তার মানে পজিটিভ যদি কিউ যদি পজিটিভ হয় এটা হবে তোমার নেগেটিভ, তার মানে অনুপাতটা কিন্তু অবশ্যই নেগেটিভ হবে, অনুপাতটা অবশ্যই নেগেটিভ, মানে ভ্যালুটা হচ্ছে এটা আর সামনে একটা মাইনাস হবে। মাইনাসটা আসলে অপশনের উপর ডিপেন্ড করে, যদি অপশন মানে অ্যাকচুয়ালি মানে যদি উপরে উল্লেখকেই করা থাকে যে চার্জগুলো বিপরীতধর্মী হবে, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার মাইনাসটা হয়তো ইউজ করাটা খুব বেশি জরুরি হবে না। ঠিক আছে, মানে এটা আসলে অপশনের উপর ডিপেন্ড করে বাদ বাকিটা। তো মেইন থিম যেটা সেটা হচ্ছে এটা পজিটিভ হলে এটা নেগেটিভ, সামনে একটা মাইনাস থাকবে, অথবা তোমার যদি এইটা পজিটিভ হয় তাহলে এটা অবশ্যই নেগেটিভ, মানে চার্জগুলো বিপরীতধর্মী হওয়া লাগবে আর কি। তাহলে -2√2, তাহলে দেখো এটা আসলে কোনো সঠিক অপশন ছিল না, এটার সঠিক অপশনটা হচ্ছে -2√2, -2√2, এটা হচ্ছে অপশনে ছিল না, -2√2, -2√2, এটা হচ্ছে তোমার ক্যাপিটাল কিউ বাই স্মল কিউ এর অনুপাতটা। ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন আমাদের বলছে যে x = e⁻²t, y = 2 cos 3t এবং z = 2 sin 2t দ্বারা বর্ণিত বক্রপথে একটি কণা ভ্রমণ করে। তার মানে এটা অ্যাকচুয়ালি আসলে কি, কণার যে সরণের সমীকরণটা বা কোনো একটা মোমেন্টে তার যে অবস্থানের আসলে সমীকরণটা, x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর এবং z অক্ষ বরাবর, মানে যে পথে সে যাচ্ছে তার তিনটা দিকে আসলে উপাংশ আছে। ঠিক আছে, মানে 3D গতি বলতে পারো আর কি। তো বলছে তোমাকে t = 0 সময়ে কণাটির বেগ কত,
তাহলে আমি যদি বেগ বের করতে চাই, তাহলে বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, ঠিক আছে, তার মানে আমাদের তিনটা দিকেই এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ প্রত্যেকটা দিকে তার উপাংশ আমার হচ্ছে গিয়ে কি বের করতে হবে। তারপর সেটা হচ্ছে গিয়ে আমাকে কোন ফর্মেটে দেওয়া আছে, আমাদের এখানে আই জে কে ফর্মেটেই দেওয়া আছে। তাহলে আমাদের আর মানটা অ্যাকচুয়ালি বের করতে হচ্ছে না, জাস্ট আই জে কে ফর্মেটে আমাদের অ্যান্সারটা লিখলেই হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অবস্থানের সমীকরণ, ঠিক আছে। এক্স যেটা যে e⁻⁻2t, এটা হচ্ছে তোমার অবস্থানের সমীকরণ। তো আমি যদি এক্স অক্ষ বরাবর বেগের সমীকরণটা বের করতে চাই, তাহলে অবস্থানকে যদি আমি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দিই বা একবার অন্তরীকরণ করে দিই, তাহলে কিন্তু আমাদের বেগের সমীকরণ চলে আসে, ঠিক আছে, বা বেগের মানটা চলে আসে। তাহলে আমাদের এটা হচ্ছে অবস্থানের সমীকরণ। আমি যদি হচ্ছে কি এক্স অক্ষ বরাবর বেগ বের করতে চাই, তো এক্স অক্ষ বরাবর বেগের যে ভ্যালুটা সেটাকে আমরা লিখতে পারি টি এর সাপেক্ষে জাস্ট অন্তরীকরণ করে দাও, তাহলে আমরা পাবো e⁻⁻2t বা একসাথে যদি আমরা করে ফেলি তাহলে -2 হচ্ছে আর একটা সামনে আসবে, তাহলে -2 e⁻⁻2t। ওকে, ঠিক একইভাবে যদি আমি y অক্ষ বরাবর বেগের ভ্যালু বের করতে চাই, তাহলে হচ্ছে 2 জাস্ট অন্তরীকরণ, টি এর সাপেক্ষে জাস্ট অন্তরীকরণ করো, তাহলে 2 cos 3t, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের দাঁড়াচ্ছে cos এর অন্তরীকরণ হচ্ছে sin 3t গুণন হচ্ছে তোমার আরেকটা 3, ঠিক আছে। তাতে ব্যাপারটা তোমরা অন্তরীকরণের যে বেসিক যে সূত্রগুলো, জাস্ট বেসিক সূত্রগুলো এখানে আমরা প্রয়োগ করতেছি, ঠিক আছে। তাহলে sin 3t 3, হ্যাঁ ঠিক আছে। ঠিক একইভাবে যদি আমি হচ্ছে গিয়ে কি জেটক বরাবর বেগ বের করতে চাই, সেটা আসলে আবার হচ্ছে আমরা এই যে অংশটা জেটকের যে অবস্থানটা তাকে আমরা অন্তরীকরণ করে দেবো টি এর সাপেক্ষে, তাহলে 2 sin হয়ে যাবে তোমার cos 2t গুণন 2, ঠিক আছে। এটা হচ্ছে তোমার বেগের ভ্যালু। তো এক্স অক্ষ বরাবর যে বেগের অংশটা বা উপাংশটা সেটার সাথে আমরা আই দেবো, এটাকে হচ্ছে আমরা জে দেবো, এটাকে হচ্ছে আমরা কে দেবো। তো এখানে আমি আর হচ্ছে কি কে দিচ্ছি না, বা দেওয়াটা এখানে এতটা জরুরি না, ইচ্ছা করে দিয়ে দিতে পারো যে কে। তো যেহেতু বলছে টি ইকুয়াল 0 সময়, তাহলে টি এর ভ্যালু এখানে 0 বসিয়ে দেখো আসলে কত থাকতেছে, e⁻⁻0, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি আসলে e⁻0ই থাকতেছে, যেটাকে আমরা হচ্ছে গিয়ে মানে 1 বলতে পারি, মানে হচ্ছে 1 -2i একসাথে করে ফেললাম আর কি। এই ভ্যালুটা আর কি 1, এই ভ্যালুটা 1, এই ভ্যালুটা যদি 1 হয় তাহলে -2 তো থাকতেই আছে, তাহলে -2i এখানে কত থাকবে, টি এর ভ্যালু যদি তুমি 0 বসাও তাহলে হচ্ছে সাইনের যে অনুপাতটা, সাইন 0 ডিগ্রি ভ্যালু হয়ে যাবে আসলে 0, তাহলে ফুল ভ্যালু হয়ে যাবে তোমার 0, তাহলে 0 জে। আর এখানে যদি তুমি টি এর ভ্যালু 0 বসাও তাহলে তোমার থাকবে হচ্ছে cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে 2 × 2 গুণন করলে 4 মানে হচ্ছে 4k। তাহলে অ্যাকচুয়ালি এখানে অ্যান্সারটা হবে -2i + 4k, -2i। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের এখানে সঠিক অপশন, তাই তো। ওকে, তো এই কোয়েশ্চেনটাও কিন্তু একদম হচ্ছে গিয়ে মানে গতানুগতিক ইজি কোয়েশ্চেন না, মানে অ্যাকচুয়ালি ইজিই, মানে একটু আর কি তোমার কনসেপ্টটা এদিক সেদিক করে আসছে, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা এই কোয়েশ্চেনটা খেয়াল করো। এখানে তোমাকে বলছে যে n=2 হতে n=1 দাপান্তরের জন্য নিচের কোনটি ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন উৎপন্ন করে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে হচ্ছে যে রিডবার্গ ধ্রুবক দিয়ে, যেটা আমরা হচ্ছে কেমিস্ট্রিতে বেশিরভাগ সময় হচ্ছে সূত্রটা বেশি হচ্ছে আমরা পড়ছি, যে হচ্ছে গিয়ে মেন যে শর্তটা ছিল আমাদের 1 ইলেকট্রন বিশিষ্ট হওয়া লাগবে আমাদের হচ্ছে গিয়ে মানে যে মূলটার জন্য আমরা এটা কাউন্ট করতেছি। তো এখানে দেখো লিথিয়াম 2+, হিলিয়াম প্লাস বা হচ্ছে হাইড্রোজেন সবগুলোর জন্য কিন্তু ইলেকট্রন সেমই। 1/λ যেটা, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, যেটা এই পারমাণবিক সংখ্যাটার উপর কিন্তু অনেকাংশে ডিপেন্ড করে, যেটা হচ্ছে আমরা সূত্রে হয়তো বেশিরভাগ সময় হচ্ছে পড়ি না, কারণ বেশিরভাগ সময় আমাদের হচ্ছে একাডেমিকে যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো তোমার হাইড্রোজেনের জন্যই আসে, ঠিক আছে। তাহলে আমরা দেখতেছি এই পারমাণবিক সংখ্যার সাথে, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা যেটা এটার সাথে তোমার হচ্ছে কি ল্যামডার একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যেহেতু হচ্ছে কি এখানে লিথিয়াম 2+, যেটা এটার পারমাণবিক সংখ্যা বেশি, তার মানে হচ্ছে এখানে ল্যামডাটা কম হবে। তো এটাই তোমাকে বলছে যে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আমাদের যেটা ভ্যালুটা হবে তোমার ম্যাক্সিমাম, যেটা হচ্ছে লিথিয়ামের জন্য আসলে প্রযোজ্য। তাহলে এটা হচ্ছে তোমার এখানে অ্যান্সার। তাই চলো আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। এই কোয়েশ্চেনে বলছে পৃথিবীর পৃষ্ঠ থেকে এম্বরের একটি বস্তু, এটা হচ্ছে একদম তুমি ডিরেক্ট যে হচ্ছে কি সূত্র, এটার প্রমাণটা একটু বড়, তোমরা হচ্ছে কি মহাকর্ষ বিকর্ষ যে চ্যাপ্টারটা, এখানে হচ্ছে হয়তো প্রমাণটা দেখে ওই যে আমাদের মুক্তিবেগের যে কনসেপ্টটা কাজে লাগাই, একদম হচ্ছে ডি এর সূত্র মুখস্থ রাখতে পারো, যে 2gme গুণন, ঠিক আছে, তোমাদের হচ্ছে 1/r1 বা হচ্ছে কি তুমি বলতে পারো যে হচ্ছে প্রথমে আমার কণাটা পৃথিবীর সেন্টার থেকে কত দূরত্বে ছিল, আর পরে হচ্ছে 1/r2, ঠিক আছে। তো এটা আসলে হচ্ছে কোন বল দ্বারা কাজের পরিমাণ বের করতে বলে, কিন্তু কাজের পরিমাণ কোন বল দ্বারা তোমাকে কাজের পরিমাণ বের করতে বলবে সেটার বেসিসে কিন্তু তোমার হচ্ছে গিয়ে তোমার ভ্যালুটা, আর এই পাশে আমরা লিখে দিলাম হচ্ছে ধরো 12 mv²। তাহলে এখানে হচ্ছে তোমার একটা
পৃথিবীর ভরের সাথে আরেকটা m হবে অ্যাকচুয়ালি, যেহেতু আমরা হচ্ছে টোটাল কাজের পরিমাণটা বের করতে চাচ্ছি, তাহলে হচ্ছে 2 না, এখানে হচ্ছে আমাদের কোনো ভ্যালু হবে না, আমরা হচ্ছে কি GME m লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে মেইনলি আসলে সূত্রটা। তো অ্যাকচুয়ালি এখানে আমাদের কোন বল দ্বারা কাজ বলবে, মহাকর্ষ বল দ্বারা কাজ বলতেছে নাকি হচ্ছে তোমার এজেন্ট দ্বারা কাজ বলতেছে, সেটার বেসিসে কিন্তু এখানে R1 কোনটা হবে বা R2 কোনটা হবে সেটার বেসিসে ভ্যালুটা কিন্তু চেঞ্জ হতে পারে, ঠিক আছে। বা হচ্ছে এখানে সামনে একটা পজিটিভ নেগেটিভ আসতে পারে। তো আমাদের এখানে পজিটিভ নেগেটিভ আসলে কোনো চিন্তা করতে হবে না, কারণ তোমাকে এখানে অপশনগুলো একটু খেয়াল করো, অপশনগুলো কিন্তু সবগুলো হচ্ছে রুট ওভার, আর বেগের মানটা বের করতে বলছে, তাহলে অবশ্যই রুট ওভারের ভিতর কী হবে না, তোমার হচ্ছে বেগের ভ্যালুটা তোমার নেগেটিভ হবে না। তাহলে জাস্ট হচ্ছে কি তুমি যদি বেগের মানটা বের করতে চাও, টুটা এই পাশে চলে যাবে, মানে হচ্ছে 2G আর M কাটাকাটি করে ফেলো, যেটা হচ্ছে আমরা একসাথে শুরুতে লিখে ফেলতে চাচ্ছিলাম বা লিখে ফেলছিলাম, ঠিক আছে। mm কাটাকাটি, তাহলে আমাদের থাকবে হচ্ছে টুটা গিয়ে গুণন হবে, তাহলে 2GME, আর হচ্ছে গিয়ে রুট ওভার যদি হয় তাহলে ফুল রুট ওভার থাকবে। আর এই অংশে যেটা রুট ওভারের ভিতরে যেহেতু নেগেটিভ সংখ্যা আসবে না, তার মানে আমাদের এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কিন্তু তোমার হচ্ছে ছোট সংখ্যা হওয়া লাগবে। এই যে এই ভ্যালুটা হবে তোমার ছোট সংখ্যা, এটা হবে তোমার বড় সংখ্যা, যাতে বিয়োগ করার পর যাতে এখানে একটা পজিটিভ সংখ্যা আসে, ঠিক আছে। তাহলে R1 যেটা, এটা হচ্ছে ছোট, আর R2 যেটা, এটা হচ্ছে তোমার বড়। তাহলে এখানে খেয়াল করো, যেটা কোন অংশটা হচ্ছে আমরা এরকম অংশ দেখতেছি, মাঝখানে মাইনাস থাকা লাগবে, তাহলে এখানে হচ্ছে মাঝখানে মাইনাস। আর প্রথম যে অপশনটা, প্রথম অপশনটা দেখো, প্রথম অংশটা বড়, মানে হচ্ছে RE যেটা, আর এটা হচ্ছে বড়, আর এটা হচ্ছে R+S বা হচ্ছে R, ঠিক আছে। কত উচ্চতায় গেছে আর কি, বা সর্বোচ্চ কত উচ্চতায় উঠছে, তাহলে এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে সঠিক অপশন। জাস্ট এই ব্যাপারটা মাথায় রাখলে হবে, এখানে আমাদের এত সূত্র লিখতে হবে না। তুমি যদি বেসিক যে সূত্রটা সেটা যদি তোমার যদি জানা থাকে, তাহলে জাস্ট হচ্ছে মাঝখানে মাইনাস, সামনে বড় ভ্যালু, পরে হচ্ছে কি ছোটো ভ্যালু, তাহলে হচ্ছে কি সামনে ছোটো ভ্যালু, পরে হচ্ছে বড় ভ্যালু, এইটা হচ্ছে তোমার কাউন্ট করলেই হচ্ছে, আর কোনো কিছুই লাগতেছে না। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী কোয়েশনে চলে যাই। সর্বশেষ আমাদের কোয়েশন বলছে 1.1 মিটার দীর্ঘ এবং 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি অনুভূমিক রডের এক প্রান্ত, ঠিক আছে, একটি দেয়ালের সাথে দৃঢ়ভাবে আটকানো আছে। রডটির অপর প্রান্তে 1.4 কেজি বল ঝুলানো হলে এর কৌণিক বিকৃতি হয় তোমার 0.01 রেডিয়ান, মানে যেটা আমাদের দরকার, আমাদের রেডিয়ান এককই দরকার হয়, রেডিয়ান এককই দিয়ে আছে, আমাদের অ্যাকাউন্ট বা হচ্ছে কি কনভার্ট করার প্রয়োজন হচ্ছে না। রডটির উপাদানের দৃঢ়তার গুণাঙ্ক কত, তাহলে দৃঢ়তার গুণাঙ্কের সূত্রটা কি, আমাদের ডিরেক্ট হচ্ছে মুখস্থ সূত্র, যে ইটা ইকুয়াল F/A থিটা, এটা হচ্ছে আমাদের একদম ডিরেক্ট মুখস্থ সূত্র। তাহলে এফ যেটা, এফটা কিন্তু সরাসরি তোমাকে ভ্যালু দেওয়া নেই, তোমাকে বলছে হচ্ছে গিয়ে 31.4 কেজি বল ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাহলে 31.4 ইন্টু 9.8, এফ এর ভ্যালুটা জাস্ট হচ্ছে 9.8 গুণ করে দিলেই হচ্ছে। আর নিচে হচ্ছে এ হচ্ছে আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এখানে কত দেওয়া আছে একটু খেয়াল করো, যদি সরাসরি দেওয়া না থাকে আমাদের একটু বের করে নিতে হবে। আচ্ছা, বেশ হচ্ছে তোমার 2 সেন্টিমিটার, তাহলে একটু খেয়াল করো, এখানে কিন্তু বেশ দেওয়া আছে 2 সেন্টিমিটার, বেশ যদি 2 দেওয়া থাকে তাহলে আমাদের হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করার জন্য কী লাগবে, আমাদের অবশ্যই ব্যাসার্ধ ইউজ করতে হবে, মানে পাই আর স্কোয়ার, তার মানে আমাদের অ্যাকচুয়ালি এখানে ইউজ করতে হবে পাই আর স্কোয়ার। তাহলে পাই আর এর ভ্যালু হচ্ছে যেহেতু 1, তাহলে 1 ইন্টু 10⁻⁻, সেন্টিমিটার এককে দেওয়া আছে -2, আমাদের হচ্ছে 1 আর লেখার দরকার নেই, পাই আর স্কোয়ার হয়ে গেল, ইন্টু থিটা, থিটার মানটা কিন্তু তোমার সরাসরি এখানে হচ্ছে তোমার 0.01 বসিয়ে দিতে পারতেছো, যেহেতু রেডিয়ান ইউনিট আমাদের দরকার ছিল, রেডিয়ান এককই আমাদের এখানে দেওয়া আছে, ঠিক আছে, 0.01। তাহলে এটাকে ক্যালকুলেট করে যেটা হবে সেটা হচ্ছে তোমার অ্যান্সার। অ্যাকচুয়ালি এখানে আমরা এটা একটু ক্যালকুলেটর ইউজ করা উচিত, ক্যালকুলেটর ইউজ করে যেটা পাবে সেটা হচ্ছে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এখানে আর ওইরকম পেজের কোনো কিছু নাই, তো আমি আর ক্যালকুলেটর ইউজ করতেছি না, এটা হচ্ছে তোমরা নিজেরা সলভ করে ফেলিও, ঠিক আছে। জাস্ট হচ্ছে এখানে তোমাদের একটা গুণিতক ইউজ করা হয়েছে, ঠিক আছে, যে এটা হচ্ছে গিগা, জি এর যে ভ্যালুটা এটা হচ্ছে গিগা, মানে পাওয়ার আকারে যেটা আর কি আমাদের আসবে, এটার সাথে আমাদের হচ্ছে একটা গুণিতক ইউজ করতে হচ্ছে, এটা হচ্ছে মেগা, গিগা, মেগা, আবার হচ্ছে গিগা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কাজ। তো আশা করি হচ্ছে তোমাদের এই ছিল আমাদের 15টা কোয়েশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে তোমাদের 15টা কোয়েশ্চেন 2024 সালের। তো আশা করি তোমরা হচ্ছে ওভারঅল একটা আইডিয়া পাইছো। তো তারপরে যদি আমরা একটু যদি বলি যে এই কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করলে অ্যাকচুয়ালি আমরা কী পাই, ঠিক আছে, আমরা বলছিলাম এই কোয়েশ্চেনটা সলভ করার পাশাপাশি হচ্ছে আমরা একটু অ্যানালাইসিসও করবো, তাহলে আমি হচ্ছে একটু লিখে ফেলি যে অ্যানালাইসিস, আমি যদি অ্যানালাইসিস অংশটা একটু বলি, অ্যানালাইসিস করলে আসলে তুমি কী পাও, অ্যানালাইসিস করলে তুমি কী পাও, যারা মেনলি এইচএসসি 25 ব্যাচ এবং এইচএসসি 26 ব্যাচ যারা আমাদের সাথে যুক্ত, তো একটু খেয়াল করো, আমি যদি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোর সাথে তোমাকে একটু মিলাতে বলি, এই ইয়ারের যে কোয়েশ্চেনটা এইচএসসি 24 ব্যাচের যে কোয়েশ্চেনটা, এটা আমি যদি বলি তোমরা নিজ দায়িত্বে একটু হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক ঘাটাঘাটি করে একটু হচ্ছে কি রিলেট করতে চেষ্টা করো, তাহলে দেখবা এই ইয়ারে প্রায় হচ্ছে কি 5 থেকে 6টা কোয়েশ্চেন মানে একটু ভিন্ন ধাঁচের আসছে,
ঠিক আছে, একটু ভিন্ন ধাঁচের। দেখো একদম কিন্তু আউট অফ সিলেবাস না বা একদম যে আহামরি কঠিন এরকমও না, মানে গতানুগতিক যে কোয়েশ্চেনগুলো আসছে আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখলে দেখবো যে জাস্ট আমরা সূত্র বসাচ্ছি, মান বসাচ্ছি, অঙ্কটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, বা হচ্ছে রেজাল্ট মিলে যাচ্ছে। এবার কিন্তু আমি যদি দেখাই তোমাকে একটু একদম আবার শুরু থেকে একটু খেয়াল করতে বলি, তাহলে চলো আবার আমরা একটু শুরুতে চলে যাই। এই যে এই কোয়েশ্চেনটা যেগুলো আমি একটু স্টার মার্ক দিয়ে রাখবো এখন, তো এই কোয়েশ্চেনগুলো কিন্তু একটু বক্সের বাহির থেকে আসছে, ঠিক আছে। ধরো হচ্ছে গিয়ে ঠিক ওই রকমভাবে কিন্তু আমরা আগের বা বিগত সময়গুলোতে কিন্তু এরকম কোয়েশ্চেন আমরা হচ্ছে ফেস করি নাই, ঠিক আছে। মানে একদম হচ্ছে এত ডিপ থেকে একটা কোয়েশ্চেন আসবে এটা আসলে অপ্রত্যাশিত ছিল। মানে একদম ডিপ থেকে এরকমও না, মানে তোমার কনসেপ্ট জানা থাকলে পারবা, ঠিক আছে, ওই রকম আর কি। তারপরে দেখো এখানে ছোট্ট একটা হচ্ছে প্যাচ ছিল যে দুইটা তার একসাথে সমান্তরালে যুক্ত ছিল। তো আমরা যখন পরীক্ষার হলে কোয়েশ্চেনগুলো সলভ করব তখন হয়তো আমাদের এই যে কথাটা যে সমান্তরালে যে যুক্ত ছিল এই কথা কিন্তু আমাদের চোখের সামনেই পড়বে না প্রথমত, বা সামনে আমরা হচ্ছে কি জাস্ট ডিজিটগুলোতে বেশি ফোকাস করি। আমরা যখন কোয়েশ্চেন সলভ করি আমরা বেশিরভাগ সময় ডিজিটগুলোতে ফোকাস করি। তো ডিজিটগুলোতে ফোকাস করলে বেশিরভাগ সময় আমরা ডিজিটগুলোতে যদি ফোকাস করি তাহলে দেখা যাবে যে ছোটো যে কথাটা সমান্তরালে কথাটা যে এখানে আলাদা কোনো একটা অর্থ বহন করতেছে এটা আমাদের আপাত দৃষ্টিতে চোখে নাও পড়তে পারে। তাহলে এটা কিন্তু একটা সেন্সিটিভ কোয়েশ্চেন ছিল। তারপর এটা হচ্ছে একদম ইজি কোয়েশ্চেন, এটা নিয়ে কোনো মতামত নেই। এটাও হচ্ছে গিয়ে ইজি কোয়েশ্চেনই, কিন্তু তারপরেও বলতে পারো একটু ভিন্ন আছে। তাহলে এটাকে হচ্ছে আমি সেকেন্ড স্টার মানে 2টা স্টার দিলাম, 2 স্টার। এইটা ইজি, তারপর এটাও ইজি, এটাও ইজি, মানে এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে বোর্ড কোয়েশ্চেনের মতো। এটাও ইজি, এটা নিয়ে কোনো মানে মন্তব্য নেই। তারপরে এটা তো একদম হচ্ছে 9-10-এর কনসেপ্ট, এটা নিয়ে কোনো সমস্যা নেই। 3টি ভেক্টর, এইটা হচ্ছে আমাদের বইয়ে খুব বেশি হচ্ছে গিয়ে প্র্যাকটিস করার সুযোগ থাকে না, কিন্তু এটাও কিন্তু খুবই সিম্পল কোয়েশ্চেন। মানে তারপরে এটাকে হচ্ছে আমি 2 স্টার দিয়ে দিলাম। তারপরে দেখো যে এটা ইজি কোয়েশ্চেনই, এই টাইপের একটা কোয়েশ্চেন আইইউটিতে আসছে রিসেন্ট ইয়ারে, বা আইইউটিতে আসুক না আসুক তোমার এটা হচ্ছে পারা উচিত, ঠিক আছে। এটা থেকে তারপরে আমি হচ্ছে 2 স্টার দিয়ে দিলাম, তারপরে 2 স্টার দিয়ে দিলাম। তারপর এটা একটু ভিন্ন দাঁচের কোয়েশ্চেন, তোমাকে আমরা হচ্ছে অনেক সময় এটাকে আমি 3 স্টার দিয়ে দিলাম। আমাদের যদি বেগ কখনো বের করতে বলে তাহলে বেশিরভাগ সময় হচ্ছে আমাদের স্বর্ণের ইকুয়েশনটাই সরাসরি দেওয়া থাকে যে স্বর্ণের ইকুয়েশন এত বেগ বের করো। তো এটা আসলে বক্রপথ বলছে, বক্রপথ থেকে হচ্ছে আমরা যে আইডিয়াটা করতে পারছি এখান থেকে যে এক্স অক্ষ বরাবর তার হচ্ছে গিয়ে একটা উপাংশ আছে, ওই অক্ষ বরাবর উপাংশ আছে, যেটা অক্ষ বরাবর উপাংশ আছে, মানে এরকম একটা বিলো আর কি তোমাকে বলছে। এখন হচ্ছে উপাংশটার মান কত অ্যাকচুয়ালি হবে, মানে বা বেগে কনভার্ট করলে আসলে 0 হবে বা অন্য কোনো কিছু হবে কিনা এটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু শুরুতে একটা উপাংশ ছিল বা তার স্বর্ণের উপাংশ আছে। তো যেহেতু স্বর্ণের উপাংশ আছে বেগের উপাংশ থাকবে, তো এখানে হচ্ছে উপাংশ ধরে ধরে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে অন্তরীকরণটা করতে হয়েছে, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। এই কোয়েশ্চেনটাও ইজি ছিল, এটা নিয়ে মন্তব্য নেই। এটাকে 2 স্টার দিয়ে দিতে পারো, না এটা স্টার দেওয়ার দরকার নেই, এটা পারবা। তাহলে দেখো আমরা হচ্ছে কয়টা কোয়েশ্চেন পাইছি অ্যাকচুয়ালি, একটা, দুইটা, তিনটা, 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 চারটা, চারটা, পাঁচটা, 6টা। তার মানে দেখো আমাদের 6টা কোয়েশ্চেন কিন্তু, যেটা শুরুতেই বললাম যে হচ্ছে 5টা থেকে 6টার মতো কোয়েশ্চেন কিন্তু একটু ভিন্ন ধাঁচের ছিল। মানে নতুন কোনো কোয়েশ্চেন বা হচ্ছে আউট অফ সিলেবাস বা অনেক কঠিন এরকম না, কিন্তু কোয়েশ্চেন প্যাটার্নটা কিন্তু একটু হলেও চেঞ্জ হয়েছে। তার মানে তোমরা এখান থেকে একটা আর কি মানে আগাম সংকেত নিতে পারো, যেহেতু এখন সবাই অনেক বেশি হচ্ছে গিয়ে মানে বই ঘাটাঘাটি করে, অনেক হচ্ছে কি ম্যাটেরিয়ালস অনেকের কাছে, তো তোমার কোয়েশ্চেন প্যাটার্নটাও কিন্তু চেঞ্জ হওয়ার কিছুটা হচ্ছে সম্ভাবনা থাকতেই আছে। যারা তোমরা হচ্ছে সামনে পরীক্ষা দিবা ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য ইউনিভার্সিটি, বুয়েট, সিকে রুয়েট, এগুলোতে যারা অ্যাডমিশন দিবা বা তোমাদের টার্গেট এইগুলা 25-26 বা তাদের পরবর্তী ব্যাচের স্টুডেন্টরা, তোমরা এই ব্যাপারটা এখন থেকেই হচ্ছে কি একটু মানে বাবার সময় আর কি আসছে, আমি যতটুকু আর কি তোমাদের বলতে চাচ্ছি। তো তোমরা এখন থেকে পড়লে যে অংশগুলো পড়বা অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করে, মানে আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তো আমি সলভ করবই, কিন্তু 100% মানে আমি শতভাগ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের উপর মানে ডিপেন্ডেন্ট হয়ে যাব না, বা হচ্ছে আমি এতটুকু আশাবাদী হব না যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করলে আমার হচ্ছে মেজরিটি পার্সেন্ট কোয়েশ্চেন সলভ হয়ে যাবে এবং হচ্ছে মেজরিটি পার্সেন্ট কোয়েশ্চেন আমি পারবো, মানে এতটুকু আর কি আশাটা এখন থেকে রাখবা না। তোমরা তোমাদের সর্বোচ্চটুকু দিয়ে একদম কনসেপ্ট ক্লিয়ার করে করে পড়ো, তারপর আর কি যতটুকু কমন আসে ততগুলো তো পারলাই, বা হচ্ছে কি ওইগুলা থেকে তুমি হচ্ছে সলভ করলা। আর বাদ বাকি যদি কোনোটা একটু কনসেপ্ট মানে এক্সট্রা কনসেপ্টের কোয়েশ্চেন আসে সেইগুলোও কীভাবে হচ্ছে সলভ করার মতো ক্যাপাবিলিটি অর্জন করা যায়, মানে ওই দিকে আর কি দাবিত হও, ঠিক আছে। ওকে, তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। পরবর্তীতে তোমাদের সাথে আবার হচ্ছে গিয়ে কি ক্লাসরুমে দেখা হবে, নতুন কোনো ক্লাসে আবার হচ্ছে কি তোমাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, সবার জন্য শুভকামনা, ধন্যবাদ সবাইকে।